ওইখানে যে আলোচনাটা হচ্ছে কেউ সর্বমিত্র নামটা উচ্চারণ করতেছে না, সবাই বলতেছে চাকমায় আসে। আপনি কেন মনে করছেন যে এটি করানো হয়েছে কিংবা করা গেছে? যারা প্রত্যেক আদিবাসী দিবসে এসে দাবি করে যে বাঙালিরাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত আদিবাসী। সর্বমিত্র তো তার সর্বশেষ স্ট্যাটাসে সেই বহিরাগতদের কথাই বলছিলেন। যে কোনো গরিব মানুষকে মাদক ব্যবসায়ী হিসেবে ফ্রেম করার যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা এখানে স্ট্যাবলিশ করছে। এটা কি আক্ষরিক অর্থে আসলে উষ্মা কিংবা বিদ্বেষ, নাকি এটা রাজনীতি? যে ঢাকা ইউনিভার্সিটির নামটা শুনলে অন্য কোনো জায়গায় আমরা ধরে পিটায় দেয় কিনা যে বহিরাগত তুই এখানে কি করতেছিস। বামপন্থী রাজনীতির অবস্থান কোথায়? আপনি রাজাকারদের সাথে রেখে নতুন বন্দোবস্ত করতে পারবেন। আপনারা যারা এইটার সমালোচনা করেন, তারা তাহলে কি করলেন গত 1.5 বছর? আমি তো কোথাও যাই বলি নাই যে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আমি। দরজায় কড়া নাড়ছে নির্বাচন, নানান রকম ডায়নামিক্স দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। হাল রাজনীতির বাস্তবতা এবং ভবিষ্যতের বাংলাদেশের গতিপথ নিয়ে আমাদের আজকের পডকাস্ট কথা চলুকে আমন্ত্রণ জানিয়েছি মেঘমল্লার বসু, যিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি। মেঘমল্লার বসু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। শুরু করতে চাই একদম লেটেস্ট একটা জিনিস দিয়ে। ডাকসুর সদস্য সর্বমিত্র তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং যে ঘটনাগুলোকে কেন্দ্র করে তিনি এই ঘোষণা দিয়েছেন আপনি জানেন। আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আপনি লিখেছেন যে SM ফরহাদ, আবু সাদিক কায়েম সহ PCCPর অতীত বর্তমান সকল নেতার উচিত সর্বমিত্র চাকমার কাছে চিরকৃতজ্ঞ থাকা। এত পুঁজি এবং রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করেও প্লেইনল্যান্ডের গরিব বাঙালিদের এতটা চাকমা বিদ্বেষী বানানো যায় নাই, যেটা এক সর্বমিত্রকে দিয়ে করা গেছে। এই যে করা গেছে শব্দটি ব্যবহার করলেন, আপনি কেন মনে করছেন যে এটি করানো হয়েছে কিংবা করা গেছে? এটাকে আসলে সিনিক্যালি দেখা ছাড়া আসলে অন্য কোনোভাবে দেখার কোনো অপশান আমি পাচ্ছি না। তার কারণ হচ্ছে তারা একজন আদিবাসী ব্যক্তিকে তাদের যেই প্যানেল, সেই প্যানেলে রাখলেন। এটা ইন ইট সেলফ খুবই ইন্টারেস্টিং একটা ডাইনামিক। কারণ আপনি যদি দেখেন যে তাদের প্যানেলটার একটা বড় অংশ কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে সেটেলার বাঙালি তাদের দিয়ে, এবং তাদের যতদিন ছাত্র শিবির ক্যাম্পাসে ফাংশন করতে পারেনি ততদিন ক্যাম্পাসে কিন্তু তাদের যে নেতৃত্ব, তাদের যারা নেতা পরবর্তীতে বেরিয়েছে তাদের অনেককে দেখা গেছে তার আগে PCCP অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের যে ছাত্র সংগঠন, যারা প্রত্যেক আদিবাসী দিবসে এসে দাবি করে যে বাঙালিরাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত আদিবাসী, সেই সংগঠনের নেতৃবৃন্দ হচ্ছে আপনার আবু সাদিক কায়েম বলেন, SM ফরহাদ বলেন ইত্যাদি। বা এই কারণেই কিন্তু আপনার স্টুডেন্টস ফর সোভারেনিটির সাথেও এই সংগঠনগুলির একটা ইন্টারকানেকশন আছে। তো সেই গ্রুপ থেকে একজন আদিবাসীকে মনোনয়ন দেওয়া হলো, এবং সেই আদিবাসী পূর্ববর্তী সময়ে শিবিরের অনেক বিরোধিতাও করছেন। পূর্ববর্তী সময়ে তার আলোচনায় কখনোই মনে হয় নাই যে তিনি হচ্ছে প্রো শিবির। তো হুট করে সেই ব্যক্তি আসলেন, এবং আসার পর বেছে বেছে যত ডার্টি ওয়ার্ক সব তাকে দেওয়া হলো। এখন হতে পারে যে উনি আসলে এতটাই মূর্খ যে উনি ভেবেছিলেন যে এটার মধ্য দিয়ে আসলে উনার ভালো হচ্ছে, কিন্তু সেটা আসলে চিন্তা করা খুবই কঠিন। বা আপনি যখন একটা প্যানেল থেকে নির্বাচিত হন, তখন আসলে আপনি কোনো একটা কাজ করার আগে সেই প্যানেলের যারা সিনিয়র, যারা আরও অন্য পদে নির্বাচিত হয়েছেন, তাদের সঙ্গে একটা সলা পরামর্শের মধ্য দিয়েই কিন্তু আপনি কাজকর্ম করেন। ধরেন হেমা চাকমা যে নির্বাচিত হয়েছেন, আমাদের প্যানেলের অন্যরা কেউ নির্বাচিত হননি, তিনিও যখন কোনো একটি কাজ করেন বা কোনো বিষয়ে একটি অবস্থান গ্রহণ করেন, তখন সেটি আমার সঙ্গে হোক বা জাবির আহমেদ জুবেলের সাথে হোক বা যারা ক্যাম্পাসে এক্সিস্টিং ওই প্যানেলের নেতা নেত্রীরা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করার ভিত্তিতেই করেন। তো এই যে ক্রমাগত একের পর এক ফৌজদারি অপরাধ, এবং ফৌজদারি অপরাধগুলোর টার্গেট হচ্ছে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী এবং একদম ক্লাসিক ফ্যাসিস্ট রাজনীতি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো একজন মানুষ তিনি হয়তো ওইখানে কোনো একটা হকারের কাজ করেন, ওইখানে ভ্রাম্যমান একটা দোকান দেন, তার দোকানে হয়তো তিনি বই বিক্রি করেন, তাকেও ট্যাগ করা হচ্ছে যে তিনি মাদক বিক্রেতা। কোনো একজন মানুষ বাদাম বিক্রি করেন, কোনো একজন মানুষ ফুল বিক্রেতা, তো তাদেরকে যখন উচ্ছেদ করা হচ্ছে, বা সোহরাওয়ার্দী উদ্যানের পাশের যেই গেটটা আছে TSCর সংলগ্ন গেট, ওই গেটকে কেন্দ্র করে অনেকগুলি দোকান আছে যেগুলো আজ থেকে না বহু বছর ধরে ওখানে এক্সিস্ট করে। সো মাঝখানে ওখানকার এক দোকানদার আমাকে ফোন দিয়েছেন, তো ফোন দেওয়ার পর আমি গেছি, যাওয়ার পরে হচ্ছে আমি পরের দিন যেদিন ক্যাম্পাসে গেছি ওনার সাথে ওখানে গেছি যে কী অবস্থা, পরে উনি অভিযোগ করতেছেন যে সর্বমিত্র চাকমা তো এরকম করে কি, যারা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরের গেটের সামনে না বিক্রি করে ভিতরের গেটের ভিতরে থেকে ভাজা পোড়া বিক্রি করে বাইরে, তাদেরকে উচ্ছেদ করার জন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকে ধাওয়া দেয়। সো আমি দেখতেছি যে ওইখানে যে আলোচনাটা হচ্ছে কেউ সর্বমিত্র নামটা উচ্চারণ করতেছে না, সবাই বলতেছে চাকমায় আসে, তারপর চাকমায় এইটা করে। তো এই যে একটা ঢাকা শহরের ওই অঞ্চলের মানুষের প্রান্তিক মানুষজনের একটা ভীতির নাম, সেটা যে একটা ক্ষমতায়িত চাকমা, আমাদের অলরেডি যে জাতীয় নেগেটিভ স্টেরিওটাইপ আছে যে এদের হাতে যদি কখনো ক্ষমতা যায় এরা বাঙালিদের ধ্বংস করে ফেলবে, এই করবে ওই করবে, এভাবেই তো আসলে আদিবাসী বিদ্বেষী রাজনীতি বাংলাদেশে অবস্থান করছে। তো সেইখানে এটা কি এতই কোইন্সিডেন্টাল
যে একজন লোক সে 4 মাস আসলো, এসে যত ধরনের প্রান্তিক জনগোষ্ঠী আছে বাংলাদেশে তাদের সবার একটা ঘৃণার পাত্র হলো, হওয়ার পরে সে আবার পদত্যাগ করতেছে। তাহলে এটা কার পারপাস সার্ভ হলো? এটা যদি ইন্টেনশনাল না হয় তাহলে বলতে হবে এটা পৃথিবীর বৃহত্তম কাকতাল। কিন্তু আসলে এতদিন রাজনীতি করে এসে আমার কাছে আসলে এই জিনিসপত্রগুলো সিনিসিজম ছাড়া দেখার কোনো রাস্তা আমি অন্তত পাই না। কিন্তু উনি যখন ব্যাখ্যায় বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তার কথা, সেই নিরাপত্তার বিষয়টা কি একদমই গুরুত্বপূর্ণ না? একটা খুব সহজ কথা বলি, ধরেন উনারা মাঝখানে হচ্ছে অনেক দোকানপাট, আপনি জানেন মেট্রো রেলের নিচের যেই দোকানপাটগুলি আছে স্টেশনের নিচে, ওই স্টেশনের নিচের দোকানপাটগুলি পরিষ্কার করলেন, এবং ওইখানে পরিষ্কার করার মধ্য দিয়ে 2-3 দিন আপনি দেখলেন যে ফেসবুকে বিশাল একটা মানে ওটা মানে হম্বিতম্বি, যে এই যে দেখেন কিভাবে হচ্ছে ডাকসু, সব জায়গায় যদি একটা ডাকসু থাকতো তাহলে সবগুলো মেট্রো রেল স্টেশনের গেট এরকম পরিষ্কার থাকতো। আপনি আজকে আপনার একটা লোক পাঠান, দেখে আসেন অবস্থান কি, যা ছিল তাই। কারণ এটা তো সম্ভব না, এটা তো এই পলিসিংয়ের মাধ্যমে করে সম্ভব না। এটার জন্য একটা পলিসির পরিবর্তন লাগবে, এটার জন্য গণপূর্তর সাথে আপনার কাজ করা লাগবে, এটার একটা অন্য সেটেলমেন্ট লাগবে। আপনি কোথাও গরিব মানুষ আপনার অপছন্দসই অবস্থানে থাকলেই তাদেরকে যায় পিটায় উঠায় দিয়ে আসবেন, এইটার সাথে কোনো ধরনের কোনো সলিউশনের সম্পর্ক নেই। এবং এত বোকা তো এরা না, মানে ওখানে মানে আর কিছু না হোক, সর্বমিত্র তো এই ক্যাম্পাসেই পড়াশোনা করছে এতদিন। সর্বমিত্র নিজে আপনার উদ্যানের গেটের ভিতরে যেই পিৎজার দোকান, অমুকের দোকান, তমুকের দোকান, এগুলাতে কোনো দিন খায় নাই? নাকি জিজ্ঞেস করা লাগবে তো? মানে মানে আমি ব্যক্তিগত ইনফরমেশন হিসেবে জানি উনি খাইছেন, কারণ সবাই যায়, সবাই খায় ওইখানে, অল্প টাকা পয়সায় নানান রকম বাহারি খাবার দাবার পাওয়া যেত। সো ওইটার একটা মানে ডিমান্ড আছে এবং ওটার একটা সাপ্লাই আছে, কিন্তু সেটার কারণে অন্য ক্রাইসিস তৈরি হচ্ছে। এইটাকে ডিল করার রাস্তা কখনো এরকম না। এটা হচ্ছে বাংলাদেশে যে কোনো গরিব মানুষকে মাদক ব্যবসায়ী হিসেবে ফ্রেম করার যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা এখানে স্ট্যাবলিশ করছে। এবং আপনি দেখেন একদম মানে এটা যখন শিশুদের পর্যন্ত গিয়ে ঠেকলো তখন মানুষের টনক নড়ল। কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখছি যারা বৃদ্ধ লোককে পিটাচ্ছে, এবং যাকেই পিটানো হয় তারপরে তার একটা ব্যাকগ্রাউন্ড বের করা হয়। প্রথমে পিটানো হয়, মানুষ আউটরেজড হয়, তখন তার কোনো একটা ব্যাকগ্রাউন্ড বের করা হয় যে উনি তো এই অপরাধী, সে গাঁজা বিক্রি করতো, সে অমুক সময় নারীকে হ্যারাস করছিল, সে এর ব্যাকগ্রাউন্ডগুলো পরে করা হয়। এখন যখন হয়েছে শিশু তখন আর ওই ব্যাকগ্রাউন্ড রিসার্চটা করা যায় নাই। কিন্তু সে যাই হোক না কেন, এই ফৌজদারি বিধি তার হাতে কে তুলে দিছে? ক্যাম্পাসে সে লাঠি হাতে মানুষজনকে পিটাইতে পারবে, সেটা যেই হোক না কেন। সেটা যদি একজন মাদক বিক্রেতাও হয় আপনি তাকে পুলিশে দিতে পারেন। সেটা যদি একজন ভবঘুরে হয় যে কাউকে হ্যারাস করছে, আপনি তো অথরিটি না, আপনি তো একটা লাঠি হাতে ঘুরে বেড়াইতে পারেন না যে শরফুদ্দিন চিশতির মাজারের পাশে কোন পাগল আসছে, সেখানে কোন পাগল হচ্ছে মাদক সেবন করছে দেখে আপনি সব পাগলকে পিটাইতে পিটাইতে একদিকে সরাই দিবেন। এইটা তো কোনোভাবেই কোনো গ্রহণযোগ্য রাজনীতি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এত বছরের ইতিহাস সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। কিন্তু এই ফাটাকেষ্টগিরি, আমি অনেকদিন আগেই মানে এই টার্মটা বলছিলাম, এই ফাটাকেষ্টগিরি যেদিন প্রথম থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমরা এটার পরিণতি জানতাম যে এইটা এভাবেই শেষ হবে। কারণ করতে 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 আপনি এমন একটা কিছু করবেন যেটা আর মানুষের সহ্য হবে না। তো যখন শিশুদের উপর এই ধরনের অত্যাচার হয়েছে তখন মানুষজনের টনক নড়ছে। কিন্তু উনি যদি ধরেন এই শুধু উনি না, উনি বা মানে এবি জুবায়ের বা যেই মানে একদম মবস্টার কথাটা মানে আমার বলতে কোনো প্যারা নেই, এই মবস্টাররা যারা আছেন তাদের গোটা রাজনীতিটাই ডাকসুর পরে এটাই, কাকে পিটাইতে হবে, কাকে উঠাইতে হবে, কাকে উচ্ছেদ করতে হবে ইত্যাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আমলেও এই কাজগুলো করতো জুনিয়র টায়ারের ছেলেপেলে, ওই ছাত্রলীগের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেপেলে। কোথাও কাপল হ্যারাস করে বেড়াইতো, কোথাও দোকানের কাছ থেকে চাঁদা খাইতো, কোথাও হচ্ছে এরকম আপনার মানে কাউকে মাদক বিক্রেতা সন্দেহে পিটাইতো। সো ইভেন ছাত্রলীগের আমলেও না এটা নেতৃত্ব স্থানীয়রা কেউ করতো না। এই ডার্টি জবটাকে যারা হচ্ছে আপনার ডাকসুর মহৎকর্ম হিসেবে উপস্থাপন করলেন তারা কি রাজনীতি বুঝছিলেন আসলে তারাই জানেন। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথেও যখন কথা বলি, এই যে বহিরাগতদের আসা যাওয়া, আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে একটা নির্দিষ্ট সময়ে বাইরের গাড়ি প্রবেশ করা বন্ধ করা হয়েছিল, যেটা পরে হয়তো টেকেনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তো এই যে বহিরাগত আসা বা বহিরাগতদের অবস্থান নেওয়া, এটা নিয়ে তো এক ধরনের উষ্মা আছে। সর্বমিত্র তো তার সর্বশেষ স্ট্যাটাসে সেই বহিরাগতদের কথাই বলছিলেন। প্রথম কথা হচ্ছে আপনি আপনার কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে মাঝখানে আমাদের প্রক্টর গাড়ি আটকে দিছিল, সেটা টেকেনি। কারণ এটা তো একটা রিয়ালিটি আছে। আমি যখন এই ক্যাম্পাসটা বানাইছিলাম, মানে আমরা যখন এই ক্যাম্পাসটা বানাইছিলাম তখন এটা ছিল ঢাকার একটা প্রান্তে, যে এটার পর থেকে ঢাকা শুরু হচ্ছে, এখন হয়ে উঠছে কেন্দ্রে, সেন্টারে। সো ঢাকা এটাকে আপনি এনক্লোজড করে দিয়ে বলবেন আর কেউ ঢুকতে পারবে না, বের হতে পারবে না, এটা সম্ভব না। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখা খুব জরুরি, যে যখন কিনা মেট্রো রেলটা হয়, এই মেট্রো রেলের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করেছিলাম
এবং শেষমেশ স্টেশনটা যাতে অ্যাটলিস্ট টিএসসিতে না হয় সেটার জন্য আমরা আন্দোলন করেছিলাম 2021 সালের কথা। তো তখন থেকে আমরা জানি যে এখানে মেট্রো রেলের একটা স্টেশন হলে অটোমেটিক্যালি যে লোকটা নীল খেতেও যাবে সেই লোকটা নামতেছে টিএসসিতে নেমে তারপর সেটা রিক্সা নিয়ে যাচ্ছে। সো এটা তো একটা সিস্টেমিক ক্রাইসিস। অবশ্যই ছেলেপেলের মধ্যে এটা নিয়ে উষ্মা আছে, কিন্তু এটা কি আপনি মানে পথচারী পিটায় সমাধান করতে পারবেন? এটা কি আপনি দোকান উচ্ছেদ করে সমাধান করতে পারবেন? এটা যদি মানে পিটায় করারই হইতো তাহলে তো পুলিশই করতো। এখানে একটা পলিসি ফেলিয়ার হয়েছে, সেটাকে সামহাও অ্যাড্রেস করতে হবে। সো সেটার জন্য গণপূর্তর সাথে কাজ করার কথা, সেটার সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ওইখানকার যারা ছোট ব্যবসায়ী, গণপূর্ত সবাই মিলে কোনো একটা সমাধান বের করার কথা। কিন্তু সেটা না করে যে ফাটাকেষ্টগিরিটা হলো, তাতে কি কোনোটার আপনি বলতে পারবেন সমাধান একটু আগাইছে? আজকে কি ক্যাম্পাসে বহিরাগতর পরিমাণ গতকালকের থেকে কম? তা তো না, বরং এইটা করার মধ্যে দিয়ে যে ঈশ্বর জাহান নিমু ও বিপ্লবী ছাত্র মৈত্রী ও একটা ভালো কথা বলছে সেদিন, যে সর্বমিত্র নিজে বুয়েটে কখনো খাইতে যান না, তাহলে ক্যাম্পাসের বাইরে তাহলে আমরা বহিরাগত? তাহলে আমার তো এখন ভয় লাগে ভাই, যে ঢাকা ইউনিভার্সিটির নামটা শুনলে অন্য কোনো জায়গায় আমরা ধরে পিটায় দেয় কিনা যে বহিরাগত তুই এখানে কি করতেছিস। কারণ এই যে আমরা জনগণের টাকায় পড়ে একটা বিশ্ববিদ্যালয়ে যেই পরিমাণ একদম কোট আনকোট ফুটানিতে পরিণত হয়েছে, ক্রাইসিস অন্য, যে এখানে আমরা পড়াশোনার পরিবেশ থাকতেছে না, সেটাকে অ্যাড্রেস করা দরকার। কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে কাউকে ঢুকতে দিব না, আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগত, মানে বহিরাগত কি করতে হবে? পিউরিফিকেশন হয়ে আসতে হবে। মানে ওইখানে তো মানে গঙ্গা জল বা হচ্ছে আপনার জমজমের পানি বা হচ্ছে আপনার মানে এরকম কিছু লাগবে ওখানে। মানে এই যে বহিরাগত বিদ্বেষ, মানে একদম বিদ্বেষ যেটা, এইটাই তো তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো জিনিসপত্রগুলো ঘটায়। যে ও বাইরে থেকে আসছে, ও গরিব, তার মানে ও নিশ্চয়ই চোর। এবার চোর ধরে পিটানোর পরে যখন দেখা গেল চোর না, তখন সবার টনক নড়ল এবং সেটা এখন পর্যন্ত বিচার হয় নাই। আপনি যে বহিরাগত বিদ্বেষ বলছেন, এটা কি আক্ষরিক অর্থে আসলে উষ্মা কিংবা বিদ্বেষ, নাকি এটা রাজনীতি? মানে একটা আছে জেনুইন প্রবলেম, শিক্ষার্থীরা খুব বিরক্ত, কারণ এভাবে এটা কোনো পড়ার পরিবেশ না। এখান থেকে মেট্রো রেল সাই করে যাইতেছে, রাস্তা থেকে নামলে মানে টিএসসি থেকে একটা বই পড়তে পড়তে বা মোবাইলে একটা কিছু দেখতে দেখতে রোডটা ক্রস করা যায় না, গাড়ি নিচে চাপা পড়তে হবে। তো এটা তো পড়াশোনার পরিবেশ না। সো এটা জেনুইন কনসার্ন আছে। আবার কনসার্নটাকে নিয়ে আপনি যেটা বললেন রাজনীতি আছে। রাজনীতিটা হচ্ছে এখানে কনস্ট্যান্টলি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাইরের লোকজনকে মুখোমুখি দাঁড় করায় রাখা। তাহলে সমস্যাটারও সমাধান করতে হবে না, অথরিটিকেও কোয়েশ্চেনেবল করতে হবে না, বরং কনস্ট্যান্টলি একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম বহিরাগত মারামারির মধ্যে শিক্ষার্থীদের যে মানে মানসিক এনার্জি, সেটাকে এটার বেনিফিশিয়ারি কার? যারা সলিউশনগুলো চায় না। মানে কেন চায় না? কারণ তারা তো, আপনি দেখেন একটা ডাকসু নির্বাচিত হয়েছে, যদি একটা ডাকসু একটা মানে রেজিস্ট্যান্সের একটা ডাকসু নির্বাচিত হতো, তাহলে তার মারামারি তো হকারের সাথে হতো না, তার মারামারি হতো প্রশাসনের সাথে। যে আপনি দেখেন আবাসনের, আচ্ছা এই ডাকসুতে এত কিছু হয়ে যাচ্ছে, আপনার মনে আছে যখন প্রথম ভূমিকম্প হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলা সব কেঁপে গেল এবং সেটা নিয়ে একটা প্রচণ্ড মানসিক স্ট্রেন তৈরি হলো। কিছু হল তো বন্ধও করা হলো, তারপরে 15 দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো এবং সেটার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে একটা সেশন জট চলতেছে। আমরা জানুয়ারি মাসে এসে অনেকগুলো ডিপার্টমেন্টের ফাইনাল পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষাগুলো ডিসেম্বরে হয়ে যাওয়ার কথা ছিল। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, অনেকগুলো ডিপার্টমেন্টে সিরিয়াস মানে কি বলবো সময়ের বা শিডিউলের ক্রাইসিস তৈরি হবে, যেটা সেশন গ্যাপে রেজাল্ট করতে পারার মতো আর কি। যে আপনার ধরেন মানে বছরটা শেষ হতেই মার্চ হয়ে যাবে, সিরিয়াস সমস্যা আছে। তখন কি বলা হলো কেন এটা করতে হবে? কারণ ওই আর একটা ভূমিকম্পের সম্ভাবনা বলা হয়েছিল, যে আর একটা কিছুদিন আফটার শক আসার একটা সংখ্যা 15 না 20 দিন বাদে আর একটা ভূমিকম্প হবে। তো তখন যেই শিক্ষার্থীদের মধ্যে যেই রোষ তৈরি হয়েছিল, শিক্ষার্থীরা কর্মচারীদের ভবন পর্যন্ত দখল করছিল, যে আপনার আমাদের যেই বাসভবনগুলো, ওই আপনার আবাসিক হলগুলা, ওই আবাসিক হলগুলা বসবাসযোগ্য নেই। তো তখন বলা হলো 15 দিনের মধ্যে আবাসিক হলগুলাকে হচ্ছে সংস্কার করা হবে। এই সংস্কার কার্যকলাপ নিয়ে আমরা আর কিছু শুনি নাই। তো আপনি যদি প্রশাসনকে শিল্ড করতে চান, আপনি যদি চান যে এখানে আসলে কোনো গঠনমূলক সলিউশন না আসুক, আপনি কি ট্রাই করবেন? আপনি একটা স্কেপ গোট খুঁজবেন, একটা বলির পাঠা খুঁজবেন। ফ্যাসিস্ট রাজনীতিতে যা হয়, কখনো সেটা ইন্টারনাল হবে, যে ছাত্রদল, বামপন্থী, যে এদের বিরুদ্ধে লড়াই, কখনো সেটা হবে হকার, আপনার উদ্বাস্তু, এদের বিরুদ্ধে লড়াই, কখনো হবে বহিরাগতর বিরুদ্ধে লড়াই। কিন্তু কনস্ট্যান্টলি ছাত্রদের যে মনোযোগ এবং তাদের যে মানে রাজনৈতিক এনার্জি, সেটাকে ওয়েস্ট করা হবে সলিউশনগুলোর থেকে মুখ ফিরায় রাখার জন্য। প্রশাসনের সাথে এক ধরনের লিয়াজো মেনটেন হবে, হুটহাট করে প্রশাসনের বিরুদ্ধে একটা দুইটা শব্দ উচ্চারণ করা হবে, কিন্তু ভিসি প্রক্টরকে কোনো ডিস্টার্ব দেওয়া হবে না, বিশ্ববিদ্যালয়কে চালানোর যে কাঠামো সেই স্ট্যাটাস কোতে কোনো হাত দেওয়া হবে না। এইটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি যে বাস্তবতার কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই বাস্তবতা জানে না? জানলে আপনি যেভাবে বলছেন তারা বলছে না কেন? তারা তো বলতেছে, তারা তাদের মতো করে তো বলতেছে, না বললে তো তুমি কি আমি রেখে ইউরেনিয়াম স্লোগান দিত না। মানে কনসার্টে ছাত্ররা তো এমনি মানে বলতেছে না আপোষ না সংগ্রাম ইউরেনিয়াম। কারণ মানে ধরেন
যেই ভাষা এক সময় বলছে না ছাত্ররা যে হচ্ছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার, এটা তো স্যাটায়ার। কেউ তো আর আসলে জামাতিরা আসলে রাজাকার, মানে ওদের মাথায় আসলেই ছিল, কিন্তু ইভেন শিবিরের যারা ভোটার তাদেরও একটা বড় অংশ তো নিজেদেরকে রাজাকার মনে করে না, বা রাজাকারকে গ্লোরিফাই করার ভাবে মতো করে চিন্তা করে না, কিন্তু সে স্যাটারিক্যালি বলতেছে। সো যখন মোসাদ্দেক বলতেছে গোলামি না আজাদিও বলতেছে গোলামি গোলামি, ওইটার মানে হচ্ছে যে তুমি যেটা বলবা ওইটার উল্টাটা। মানে তুমি যদি আজাদি বলো তাহলে আমি গোলামি বলবো লাগলে, তোমার সাথে আর নাই। সো এই ফিলিং অলরেডি তৈরি হয়েছে। যারা বলছে মানে এটা কি এক ধরনের ডিজোন করার স্ট্র্যাটেজি, অফকোর্স স্ট্র্যাটেজি না, মানে এটা তো তার, সে তো আর কোনো মানে একটা মনোভাব না। হ্যাঁ, যে সে গান শুনতে গেছে, সে গান শুনতে গিয়ে দেখে সেখানেও মোসাদ্দিক, তো তখন যখন বলছে তুমি কে আমি কে, বলছি ইউরেনিয়াম। তো সে মানে এটা হচ্ছে যে গত 5 মাসের যে ডিসগাস্ট, যে একটা লোক সে কালচারাল সেক্রেটারি, সে ওইখানে মানে কালচারাল সেক্রেটারির কাজ বাদে দুনিয়া সব করতেছে। এতগুলা লোক নির্বাচিত হলো এই কথা বলে যে দলীয় রাজনীতি আমাদের ক্যাম্পাসকে কুক্ষিগত করে রাখছে, আমরা আর দলীয় রাজনীতি করব না, দলীয় রাজনীতির বাইরের থেকে আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলবো। হঠাৎ করে তারা তাদের নথিপত্র নিয়ে আসলো, তাদের গঠনতন্ত্র দেখায়, টকশোতে ব্যাখ্যা করতেছে যে দেখেন ছাত্র শিবির কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না। এখন দেখেন অলেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের প্রত্যেকটা লোক জামাতের কোনো না কোনো নেতার নির্বাচনী ক্যাম্পেইনে তাদের যে ডাকসুর পোর্টফোলিও, সেই ডাকসুর পোর্টফোলিও নিয়ে ক্যাম্পেইন করতেছে। তখন জামাতের নেতারা বলতেছে ডাকসু ছিল তারা নির্বাচিত হওয়ার আগে বেশ্যালয়। তখন যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদে আবার আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না। তো ছাত্রদের মধ্যে এটা নিয়ে রিয়াকশন হচ্ছে না, অফকোর্স হচ্ছে। তারা একটা সুযোগ দিছিল শিবিরকে, সেটা যদি আপনি ইভেন কালকে নির্বাচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কতখানি পরিবর্তন ইতিমধ্যে হয়ে গেছে। এবং সামনের দিনে এদের যে কাজকর্ম, তাতে যদি এরা পরবর্তীতে ভালো ভালো ডাকসু দিবে বলে আমি মনে করি না। কারণ যেই হাইপ বা যেই বিল্ড আপ তাদের হয়েছিল, সেটা ওইখান থেকে সরে আসতেও আপনি দেখেন ওই রকমই বা তার থেকে কম সময় লাগবে। আপনি ডাকসুর প্রসঙ্গটা একটু শেষ করে অন্য প্রসঙ্গে যাই। আপনি যখন ডাকসু নির্বাচনে দাঁড়ালেন, সবাই ভাবছিল আপনি ভিপি পদেই দাঁড়াবেন। আপনি ভিপি পদে না দাঁড়িয়ে জিএস পদে দাঁড়ালেন, এমইকে আপনি ভিপি পদে দাঁড় করেন। এই ক্যালকুলেশনটা কি ভেবে করেছিলেন? এটা অনেকের মনে একটা প্রশ্ন। এটা তো আসলে কোনো ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন না, যেহেতু আসলে মানে ধরেন অন্যদের একটা সুবিধা আছে যে একটা সংগঠন, সে একটা সংগঠনের জায়গা থেকে সে আসলে তার মতো করে একটা ক্যালকুলেশন করতে পারে। আমরা যেহেতু আপনারা জানেন যে বৃহত্তর বামপন্থী এবং উদারবাদী শক্তিগুলোর মধ্যে এক ধরনের একটা সমন্বয় চেয়েছিলাম, এবং আমাদের প্রাথমিক আন্ডারস্ট্যান্ডিংয়ে আসলে আমরা চেয়েছিলাম যে উমামা ফাতেমাদের যে গোটা প্যানেলটা, তাদের একটা বড় অংশ আমাদের সাথে আসলে আমরা একটা সমন্বিত প্যানেল করি, যে প্যানেলটা শুধুমাত্র লেফটের প্যানেল না, যেটা উদারবাদী বামপন্থী সকলের একটা সমন্বিত প্যানেল। সো সেইটা করতে গিয়ে নানান রকম হিসাব নিকাশ, কোথায় স্ট্র্যাটেজিক্যালি কাকে প্লেস করলে সব থেকে ভালো চান্স থাকে, তার একটা সামষ্টিক হিসাব নিকাশের মধ্য দিয়েই ব্যাপারটা এরকম দাঁড়াইছিল যে আমি জেনারেল সেক্রেটারি পদে নির্বাচনটা করতেছি। কারণ তখন পর্যন্ত আসলে আমরা দুঃখিত ভিপি পদে আসলে আরও অনেক মানুষজনকেই খুঁজতেছিলাম, যে হচ্ছে যে ভিপি, কারণ আমরা চাচ্ছিলাম না যে হচ্ছে যে ভিপি পদে কোনো লেফট অর্গানাইজেশন টানা করে আসা বা বর্তমানে লেফট অর্গানাইজেশনের সাথে অ্যাফিলিয়েটেড এমন লোক থাকুক। আমরা চাচ্ছিলাম যেটা যাতে আরও ইনক্লুসিভ একটা প্যানেল হয়, শুধুমাত্র লেফটের প্যানেল এরকম না হয়। দুঃখিত। তো সেই জায়গা থেকে উমামা ফাতেমাকেও বলা হয়েছিল, উমামা ফাতেমা পরবর্তীতে আলাদা করে প্যানেল নির্বাচন করলেন। আমরা খুবই গ্রেটফুল যে হচ্ছে ইমিয়াপা আমাদের সাথে নির্বাচন করতে রাজি হয়েছিলেন এবং ইমিয়াপা আমাদের সাথে নির্বাচনটা করছেন। তো ইমিয়াপা যখন আমাদের সাথে নির্বাচন করতে রাজি হন এবং তিনিও ভিপি পদে নির্বাচন করতে চাইছিলেন, তিনি ভিপি পদের যে মনোনয়নপত্র সেটা তিনি ইন্ডিভিজুয়ালি তুলছিলেন। সো তারপরে আমাদের তার সাথে একটা কথাবার্তা হয়, এবং যেহেতু তিনি ভিপি পদেই দাঁড়াতে চাইছিলেন এবং আমার পূর্ববর্তী অবস্থান এটাই ছিল যে আমি জেনারেল সেক্রেটারি পদে দাঁড়াবো, মানে ইমিয়াপা আসার আগে আমরা ভিপি পদটা ওরকম কারোর জন্য খালি রাখার মনোবাঞ্ছা নিয়েই আমাদের প্যানেলটা গুছাচ্ছিলাম। সো সেই জায়গা থেকে স্ট্র্যাটেজিক্যালি মনে হয়েছিল জেনারেল সেক্রেটারিতে দাঁড়ানোই ভালো হবে। ইমিয়াপার ব্যাপারটা হচ্ছে যে ইমিয়াপার অনেক আসলে নির্বাচনের আগের সময় নানান রকম ক্রাইসিসের কারণে বা নানাবিধ কারণে ওনার ব্যাচ ট্যাচ সব কিছু মিলায় হয়তো উনি মানে রেজাল্ট ভালো করতে পারেননি। কিন্তু আসলে এটা আমাদের আকাঙ্ক্ষাটাই এরকম ছিল যে এমন একটা ইনক্লুসিভ প্যানেল আমরা বানাবো যেটাকে শুধু লেফট না, বৃহত্তর প্রগতিশীল গোটা পেরিফেরিটাই ওন করতে পারবে। সো সেই জায়গা থেকে স্ট্র্যাটেজিক্যালি জেনারেল সেক্রেটারিতে আমার দাঁড়ানোটাই আমাদের কাছে তখন কালেকটিভলি সব থেকে সাউন্ড ডিসিশন মনে হয়েছিল। আপনার ফেসবুকের একটা স্ট্যাটাস নিয়ে 1 বছর আগে আপনি 17 জানুয়ারি 2025 একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে একমাত্র পথ হলো লাল সন্ত্রাস, প্রান্তিক জনগণের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক সহিংসতা। যতদিন আমরা শুধু প্রার্থনা সভা এবং মিছিল করে যাব যা কখনো সহিংস হওয়ার ক্ষমতা রাখে না, ততদিন তুমি তোমার সাথীদের সুরক্ষিত করতে পারবে না। আরও লিখেছিলেন এই লাল সন্ত্রাস, রেড টেরর, এই শব্দটি নিয়ে অনেক সমালোচনা হয়েছিল সে সময় আপনার বিরুদ্ধে নানা রকম বলা হয়েছিল যে আপনি
উগ্র বামপন্থা ছড়াচ্ছেন, সহিংসতার ডাক দিচ্ছেন, ঠিক কি বোঝাতে চেয়েছিলেন সেই লাল সন্ত্রাস, রেড টেরর শব্দ ব্যবহার করে? আপনি দেখবেন যে আমি কিন্তু এটা কখনো ডিজোন করি না এই স্ট্যাটাসটা, মানে আমার সাথে যতবার কথা হয়েছে হ্যাঁ, এরপর আপনি আবারও স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আমি এটা ডিজন করি না। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি যেটা খুব বেসিকভাবে বুঝি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির যেটা মুশকিলের জায়গা হয়েছে যে বাংলাদেশে অনেকগুলা প্রান্তিক জনগোষ্ঠী আছে, যেই প্রান্তিক জনগোষ্ঠীগুলা বড় বড় বুর্জোয়া দলগুলোর উপর তাদের যেই হচ্ছে আপনার মানে সুরক্ষা, সেই সুরক্ষার জন্য নির্ভরশীল। ধরেন আমি যদি বলি যে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী আওয়ামী লীগকে বা বিএনপিকে ভোট দিবে বা বাধ্য হয়ে জামাতকেও তার ভোট দিতে হতে পারে, যে কে নির্বাচনে জিতলে আমাকে সুরক্ষা দিতে পারবে আর কে নির্বাচনে হারলে আমাকে এসে পিটায় যাইতে পারবে। তো যদি এমন হয় যে একটা এলাকায় জামাতের ভোট এমনি 70%, ওই এলাকায় কিন্তু হিন্দু কমিউনিটি যাবে না। ও যদি জামাতকে চূড়ান্তভাবে ঘৃণাও করে, ও কী করবে, জামাতকে ভোট দেওয়া লাগবে। কেন ভোট দেওয়া লাগবে? কারণ না হলে তো জামাত এসে আমার এখানে ঘরবাড়ি ভাঙচুর করে যাবে, বা জামাত বাদ এটা বিএনপি হতে পারে, আওয়ামী লীগও হতে পারে। তো ঘুরে ফিরে একদিকে আছে একটা প্রচণ্ড প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী শক্তি, যে সামাজিকভাবে প্রচণ্ড পরিমাণে ক্ষমতায়িত এবং যে অর্গানাইজড, সো সে 200-250 মাজার ভেঙে ফেলতে পারে। এখন তরিকতপন্থী মানুষ তাহলে কী করবে? একটা হতে পারে তরিকতপন্থী মানুষ আওয়ামী লীগের বিএনপির কাছে যায় ধর্ণা দিবে যে আমাদের বাঁচাও, যদি জামাত বা দক্ষিণপন্থীরা আমাদের মারতে আসে আমাদের বাঁচাও, তার বদলে আমাদের মানে কি বলবো একদম নিঃশর্ত আনুগত্য নিয়ে যাও, তুমি আমাকে 2টা মারলেও আমি কিছু বলবো না। এই যে নিঃশর্ত আনুগত্য, এটা তো শুধু হিন্দু কমিউনিটির রিয়ালিটি না, এটা হিন্দু কমিউনিটির রিয়ালিটি, এটা আদিবাসী কমিউনিটির রিয়ালিটি, এটা হিজড়া কমিউনিটির রিয়ালিটি, এইটা আপনার তরিকতপন্থীদের রিয়ালিটি, এটা বাংলাদেশের একটা 20-30% ব্লকের রিয়ালিটি, যে তার কোনো রাজনৈতিক এজেন্সি নাই। সে যেটা পারে তাকে হচ্ছে আইদার কোনো বড় বুর্জোয়া শক্তির কাছে নিজেকে প্রোটেক্ট করার জন্য তার কাছে আনুগত্য সমর্পণ করা লাগবে, তা না হলে তার অতি দক্ষিণপন্থী শক্তিগুলির হাতে নিজেকে এক্সপোজ করে রাখা লাগবে যে তুমি এসে আমাকে যে কোনো সময় মায়েরে ভাঙে পিটায় চলে যেতে পারো। সো আমি বলতেছি বাংলাদেশে যদি কোনো ধরনের প্রগতিশীল রাজনীতি দাঁড় হইতে হয়, যদি কোনো রকম প্রান্তিক মানুষজনের মধ্যে একটা ব্লক তৈরি করতে হয়, তার প্রাথমিক শর্ত হচ্ছে সেলফ রেজিস্ট্যান্সের ক্যাপাসিটি। এখন ধরেন রেড টেরর, তো আপনি মানে রেড টেরর বলতে তো আপনার মানে ব্ল্যাক প্যান্থার্স তো রেড টেরর, কিন্তু ব্ল্যাক প্যান্থার্সের নাম কি? যে ব্ল্যাক প্যান্থার ফর সেলফ ডিফেন্স। সো আমি বলতেছি যে আপনার মানে কি বলবো এটাকে, আত্মরক্ষামূলক যে ভায়োলেন্স, সেই আত্মরক্ষামূলক ভায়োলেন্সের ক্যাপাসিটি তৈরি করতে হবে। এটা কোনো পলিটিক্যাল পার্টিও করে দিয়ে যাবে না, এটা কমিউনিটিগুলোর ভিতর থেকে আসতে হবে, যে এখানে একটা ক্যাপাসিটি তৈরি করা লাগবে। এখন যেহেতু প্রান্তিক মানুষের রাজনীতি বলতে আমি কি বলবো লেফট পলিটিক্সকেই বুঝি, সে কারণে আমি অবশ্যই সেই টার্মিনোলজি ইউজ করবো যেটা ওইটা আমার পলিটিক্সকে সবচেয়ে মানে আমার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সবচেয়ে ভালো। কিন্তু সেই আত্মরক্ষার কৌশল যখন ফৌজদারি অপরাধে পরিণত হবে, তখনও কি এটা যৌক্তিক থাকবে? সেটা তো কনটেক্সট নির্ভর না, যে মানে আপনি কোনটাকে বলতেছেন। যে ধরেন আপনি যদি একটা মানুষকে যদি কেউ রেপ করতে আসে, সেই রেপিস্টকে যদি আসলে সে হত্যাও করে, আমি জানি না যে আইনে শাস্তি কী হয়। সো আমি প্রথম কোয়ালিফায়ারটাই হচ্ছে ডিফেন্সিভ। না, পেনাল কোড অনুযায়ী মানে সিআরপিসি অনুযায়ী আপনি আপনার নিজের খুন হত্যা ঠেকাতে যদি অন্য কাউকে মেরে ফেলেন আত্মরক্ষার জন্য, সেটা আইনিভাবে ওইটাই বলতেছি, যেটা তো কনটেক্সট ডিপেন্ডেন্ট। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ডিফেন্সিভ ভায়োলেন্স নিয়ে আসলে মানুষজনকে কথাবার্তা বলতে হবে। মানুষজন অনেক হাসাহাসি করতেছে যে 1 বছর আগে লাল সন্ত্রাসের কথা বলছিল, এখন সোশ্যাল ডেমোক্রেট হয়ে গেছে। বাট আমি ওই পজিশন চেঞ্জ করে আসছি, বিষয়টা এরকম না। মানে আমি এখনও মনে করি যে আমাদের ডিফেন্সিভ ভায়োলেন্সের ক্যাপাসিটি প্রান্তিক জনগোষ্ঠীগুলোর তৈরি করতেই হবে, এটা সামনের দিনে এসেনশিয়াল। না হলে আমাদের দেশে কি হবে, যে আমরা বারবার এতদিন আওয়ামী লীগ দিয়ে জামাত ঠেকানোর চেষ্টা করছি, তারপর আওয়ামী লীগ জামাতের চেয়ে বা জামাতের সমান মনস্টার হয়ে উঠছে, তখন আওয়ামী লীগ সরাইছি, এখন আমরা বিএনপি দিয়ে জামাত ঠেকানোর চেষ্টা করতেছি। আবার বলা যেতে পারে যে আজকে থেকে কিছু বছর পর আসে আমরা এটা নিয়ে হাহুতাশ করবো যে হাই বিএনপি কি মনস্টারে পরিণত। আপনি ডিফেন্সিভ ভায়োলেন্সের শব্দটা কি বুঝে ব্যবহার করছেন, মানে ভায়োলেন্স শব্দটা? হ্যাঁ, দেখেন এখানে আমি খুব ক্লিয়ার কাট কিছু জিনিসপত্র বুঝি। ভায়োলেন্স তো রাষ্ট্রীয় মানে ভায়োলেন্সের উপর সোসাইটি দাঁড়ায় আছে। আপনি যতগুলা মব হয়েছে, যতগুলা জিনিসপত্রকে বৈপ্লবিক আকাঙ্ক্ষা বলে চালায় দেওয়া হয়েছে, অভ্যুত্থানে রাষ্ট্রের পক্ষ থেকে যা হয়েছে, জনগণের পক্ষ থেকে যা হয়েছে, আপনার অভ্যুত্থানের পরবর্তী সময়ে পুলিশ দিয়ে যতগুলা ন্যায়সঙ্গত আন্দোলন দমন করা হয়েছে, যতগুলা জায়গায় কোনো ধরনের ন্যায় নীতি না থাকার পরও হচ্ছে সেই আন্দোলনগুলো এক ধরনের তাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছে, এর প্রত্যেকটার সূত্র হচ্ছে ভায়োলেন্স। প্রত্যেকটা জায়গায় ভায়োলেন্স অ্যাপ্লাই করা হয়েছে দেখেই বা ভায়োলেন্সের প্রেজেন্স ছিল দেখেই জিনিসপত্রগুলোকে ভয় পাওয়া হয়েছে। তাহলে এটা কাউন্টার করতে হবে কি আরেকটা ভায়োলেন্স দিয়েই? ভায়োলেন্স আপনি সারাক্ষণ করে যাবেন এমন না, কিন্তু আমি বলছি আপনার ভায়োলেন্স করার ক্যাপাসিটি থাকলে আমি আপনাকে ডিফারেন্টলি ট্রিট করব। আমি নিরস্ত্র মিছিল করতেছি, আমার নিরস্ত্র মিছিল দেখে মানুষ হাসে কেন? কারণ ও ভাবতেছে যে তুই নিরস্ত্র মিছিল সেটা করবি কি, তোর তো সশস্ত্র হওয়ার ক্যাপাসিটি নাই। দ্য কোয়েশ্চেন ইজ টু হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। আমি সেটাকে পলিটিক্সে ইমপ্লিমেন্ট করবো কিনা, ওটা তো পলিটিক্সের ওই মুহূর্তটা আমাকে ডিটারমাইন করবে। কিন্তু বাংলাদেশের প্রান্তিক মানুষের কি সেলফ ডিফেন্সেও ভায়োলেন্ট হওয়ার ক্যাপাসিটি আছে কিনা, অ্যাট দ্য মোমেন্ট দ্য অ্যান্সার ইজ নো। এটাই চাপের জায়গাটা।
আপনি ওই যে পন্থার কথা বলছিলেন, মানে ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করছিলেন, সেই ইনক্লুসিভিটির জায়গায় আপনাকে আগে সেই রেড টেরর থেকে এখন বলছে সোশ্যাল ডেমোক্র্যাট হয়ে যাচ্ছেন। আপনাদের যে আপনি একটা নতুন প্ল্যাটফর্মের সাথে সম্প্রতি যুক্ত হয়েছেন, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, এনপিএ। আপনাদের অন্য দুজনের সাথে আমার কথা হয়েছে ইতিমধ্যেই। আপনার পার্সপেক্টিভটা শুনতে চাই। হোয়াট ইজ এনপিএ? আমি আপনারা কি করবেন এনপিএ দিয়ে? আমি যদি খুব সামারাইজ করে বলি, আমরা সলিউশন ওরিয়েন্টেড লেফট হইতে চাই। মানে সলিউশন ওরিয়েন্টেড লেফট বলতে আমাদের এখানে অনেক বিপ্লবী ধারার কমিউনিস্ট পার্টি আছে যারা একটা পূর্ণাঙ্গ বিপ্লবের কথা বলেন, যারা এখানে বলেন যে হচ্ছে একটা কোনো একটা ভাবে যদি এখানকার যে শ্রেণী কাঠামো সেটা গোটাটাই আপসাইড ডাউন হয়ে যায়, যদি মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে আসে, তার মধ্যে দিয়ে হচ্ছে সমাজ পরিবর্তনের ঘটনাটা ঘটবে এবং তার আগ পর্যন্ত নানা গণতান্ত্রিক লড়াই করে যেতে হবে। তো সেই রাজনীতির জরুরত আছে, সেই রাজনীতির প্রয়োজনীয়তা আছে। কিন্তু বাংলাদেশে বর্তমানকালে ইলেকটোরাল রাজনীতিতে একটা হিউজ প্রোগ্রেসিভ ভ্যাকিউম আছে। বিশাল একটা জনগোষ্ঠী আছে যারা আপনার মনে করে যে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আরও বেশি থাকা উচিত, বাংলাদেশে যে ধনী গরিব বৈষম্য এটা অনেক বেশি, বাংলাদেশে অর্থনৈতিক আরও সাম্য থাকা দরকার, বাংলাদেশে নারী পুরুষের অধিকারের সাম্য থাকা দরকার, বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধর্মী বিধর্মীর সাম্য থাকা দরকার, বাংলাদেশে বাঙালি আদিবাসী সাম্য থাকা দরকার। তো এই যে জনগোষ্ঠীটা, এই জনগোষ্ঠীটা ইলেকটোরালি কোনো অপশান খুঁজে পাচ্ছে না চোখের সামনে। সো আমরা যেই কাজটা করতে নামছি, আমরা চাই যে এই প্ল্যাটফর্ম থেকে আমরা আলটিমেটলি একটা পলিটিক্যাল পার্টি বানাবো, যেই পলিটিক্যাল পার্টিটা এই গ্রুপগুলার যেই গ্রিভেন্স সেগুলাকে রাজনীতিতে মানে আপনার নির্বাচনী গণতন্ত্রে পলিসি সলিউশন আকারে উপস্থাপন করতে পারবে। ধরেন আমরা আমেরিকাতে জোহরান মামদানির ক্যাম্পেইন নিয়ে অনেকে আলোচনা করছি। জোহরান মামদানি সোশ্যালিস্ট, কিন্তু জোহরান মামদানি কিন্তু পুঁজিবাদের অ্যাবলিশনের উপর ক্যাম্পেইন করেন। সে বলছে যে আমি যদি নিউ ইয়র্কের ট্যাক্স রেট, করের হার জাস্ট নিউ জার্সির সমান করতে পারি, 8 থেকে 11.5 করতে পারি, আমি কিন্তু শ্রেণী কাঠামোকে আপসাইড ডাউন করে ফেলতেছি না, পুঁজির যে কাঠামোটা অক্ষত থাকতেছে, কিন্তু 8%কে যদি আমি 11% করতে পারি, তাহলে আমি ওইটার যেই ফান্ডিং, সেই ফান্ডিং দিয়ে এখানে ইউনিভার্সাল মানে চাইল্ড কেয়ার বলছি, ইউনিভার্সাল আপনার কি বলে ওই যে ডে কেয়ারের ব্যবস্থা করতে পারবো, আমি এখানে যেই পাবলিক বাসগুলো আছে এগুলোকে ফ্রি করতে পারবো, এবং আমি এখানকার যে বাসা ভাড়া সেই বাসা ভাড়া নিয়ন্ত্রণ করার প্রজেক্ট নিতে পারবো। সো এই সমাধানগুলো কিন্তু সে কাঠামোকে অক্ষত রেখে এই কাঠামোর মধ্যে থেকে কিছু সলিউশন সে অফার করতেছে, যেটাই ভোটের মাঠে মানুষ ভাবতেছে আচ্ছা ও তো ভোটে জিতে এটা করতে পারবে, তো ভোটের মধ্য দিয়ে তাকে ওটার জন্য মানুষ নির্বাচিত করতেছে। সো আসলে আমাদের যেই কাঠামো, এই কাঠামোর মধ্যে তো আমাদের অনেক কিছু করার আছে। আমাদের ভিতরে এখানে আপনি দেখেন যে আসলে কত শতাংশ মানুষ কর দিচ্ছে, আমাদের এখানে অকরযোগ্য আয় হিউজ। আমরা যদি সেইটারে ট্যাক্স করতে পারি, আমরা যদি আসলে এমন একটা কাঠামো বানাইতে পারি যেখানে আসলে আমার প্রধান কনসার্নগুলো হবে, যেখানে ধরেন মানুষ বড় বড় স্লোগান লিখবে না যে মুক্তিযুদ্ধের চেতনায় আপনার ইসলামিক প্রজাতন্ত্র বানানোর লক্ষ্যে সে, বা আপনার মানে গণতন্ত্রের চেতনায়, এগুলো থাকবে না। যেখানে আমি খুব ক্লিয়ারলি এমন একটা পলিটিক্স করতে চাই যেখানে আমি বলতে পারবো যে আপনার বাসা ভাড়া যদি এত % কমাইতে চান তাহলে আমাদের ভোট দিন, বা আপনার বিদ্যুৎ বিলের যদি এই ধরনের পরিবর্তন চান তাহলে আমাদের ভোট দিন। এই যে গোটা মানে আমাদের এখানে যে কালচারাল লড়াইগুলো হয়, সেই লড়াইগুলো ডানপন্থীরাই ফোর্স করে, কিন্তু সেগুলোর চাপের মুখে আমরা আসলে মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের সাথে ক্লিয়ার কাট সেই ভাষায় কমিউনিকেট করতে পারি না এতদিন, যেটার মধ্য দিয়ে নির্বাচনী গণতন্ত্রে আমার একটা অবস্থান তৈরি হবে, মানুষ আমাকে ভোট দিয়ে আনবে। মানে বিপ্লব করে আনাটা তো অনেক পরের কথা, যে মানুষ মানে ইলেকটোরালি আমাকে চাবে। তো সেইটা কোনো সহজ কাজ হবে আমরা এটা মনে করি না, কিন্তু আমরা মনে করি এই মুহূর্তে এই ভেঞ্চারটা খুব জরুরি, এই ভেঞ্চারটা সময়ের প্রয়োজনে খুব জরুরি। কারণ যদি এই পলিটিক্যাল ভ্যাকিউমটা ছেড়ে রাখা হয় এবং এই পলিটিক্যাল ভ্যাকিউমটাকেও ফিল আপ না করে, তাহলে ঘুরে ফিরে সে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের দিকে বাংলাদেশের রাজনীতি যাবে, এবং ঘুরে ফিরে সেই আওয়ামী লীগ বিএনপি জামাতের যে পুরাতন বন্দোবস্ত, সেই পুরাতন বন্দোবস্তই পুরাটা জেঁকে বসবে। মাঝখান থেকে যেই মানুষগুলো আরও সাম্যমূলক, আরও গণতান্ত্রিক একটা বাংলাদেশের জন্য অভ্যুত্থানে নামছিল, সেই মানুষগুলোর যেই স্বপ্ন, ওই সময়কার শহীদদের অনেকের যেই স্বপ্ন, সেই স্বপ্ন ভুলুণ্ঠিত থেকে যাবে। অনেকের মানে মানে সবার স্বপ্ন না, আমি জানি না, কারণ আমি এটা বলার সাথে সাথে কেউ বলতে পারে যে এই যে অমুক অমুক ছিল, তিনি ইসলামিস্ট ছিলেন, তিনি এগুলো চান নাই। সো আমি ওই ক্লেম করবো না। আমি অনেক শহীদকে চিনি, মানে আমার সাথে প্রিয়র ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ছিল, আমার সাথে হচ্ছে আপনার কি বলে ছাত্র ফেডারেশনের যেই ছেলেটা শহীদ হলো শাকিলের ভালো সম্পর্ক ছিল, বা আমার মানে মুগ্ধর ফ্যামিলির কিছু বা মুগ্ধর বন্ধু বান্ধবদের অনেকের সাথে ভালো সম্পর্ক ছিল, যার সম্বন্ধে মুগ্ধ সম্পর্কে একটা সেকেন্ডারি ধারণা ছিল। সো মানে আই ক্যানট স্পিক ফর এভরিওয়ান, কিন্তু একটা বেশিরভাগ মানুষ যারা নামছিল তাদের মধ্যে তো আসলে একটা সাম্যমূলক পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তারা নামছিল। এখন তাদের পলিটিক্সটাকে ডিজোন করা হচ্ছে কারণ তারা অর্গানাইজড না। এই যে বন্দোবস্তের কথা তুলে নিয়ে যখন প্রশ্নটা করে ফেলি, আরও হয়তো পরে করতাম,
যে আকাঙ্ক্ষার কথা বলছেন জুলাই গণঅভ্যুত্থানের সময়, এই 1.5 বছর পর সেই আকাঙ্ক্ষা কোথায়? মানে নাই, সেই বন্দোবস্ত কোথায়? রাজনীতিতে নাই, রাজনীতিতে একেবারেই নেই। মানে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে যারা নতুন বন্দোবস্তের কথা বলতেছেন, দেখেন পুরাতন বন্দোবস্তের সব থেকে ডিসগাস্টিং কিছু জিনিস ছিল। তার মধ্যে একটা হচ্ছে যে ধরেন একটা লোক আপাদমস্তক সেকুলার লোক, সে কখনো তাকে কোনো ধর্মীয় বেশভূষায় দেখা যায় নাই, সেই লোকটা নির্বাচন হওয়ার 15 দিন 20 দিন আগে হঠাৎ করে কোত্থেকে একটা টুপি পরবে, একটা গায়ে আলখাল্লা পরবে, পরে হঠাৎ করে সে রাতারাতি খুব বড় ধার্মিক হয়ে যায়, টুপি পরে নিয়ে যে ভোট যাবে। এটা তো ধরেন আপনার মানে আগের যে রাজনৈতিক ব্যবস্থা, সেই রাজনৈতিক ব্যবস্থাগুলোর যে বাটপাড়িগুলো, সেই বাটপাড়িগুলোর সব থেকে কমন একটা উদাহরণ ছিল। তো যারা নতুন বন্দোবস্ত ফেরি করতেছে তারা দেখেন একই কাজ করতে করতে ফেরি করতেছে। যারা নতুন বন্দোবস্তের কথা বলতেছে তারা যে রাজনীতিটা করতেছে সেটা শুধু পুরানো বন্দোবস্তেরও সব থেকে খারাপ অংশটা। আপনি রাজাকারদের সাথে রেখে নতুন বন্দোবস্ত করতে পারবেন, মানে আপনি জামাতের পেটের মধ্যে ঢুকে যারা নতুন বন্দোবস্তের কথা বলতেছে, এটার তো কোনো মানেই নেই। মানে এটার তো একদম সম্পূর্ণ, মানে এটা বাংলাদেশ আমলের রাজনীতি, এটা পাকিস্তান আমলের রাজনীতি। সো এখানে নতুন বন্দোবস্তের কিচ্ছু হচ্ছে না, যা হচ্ছে সেগুলা ঘুরে ফিরে পুরাতন বন্দোবস্তের বিভিন্ন শক্তিকে, কে কোন শক্তিটাকে লাভ করাই দিতে পারে সেই চেষ্টা হচ্ছে। এবং এই পুরাতন বন্দোবস্তি শক্তিগুলোর মধ্যেও সব থেকে ভয়ঙ্কর যেই শক্তি, সেই শক্তির কোলে উঠে নতুন বন্দোবস্তের জিকির করা হচ্ছে। সো এটা একটা এমটি স্পিচে পরিণত হয়েছে। এই নতুন বন্দোবস্ত কথাটা এখন যারা বলতেছেন সেটার আর কোনো অর্থ অবশিষ্ট নেই। আপনারা যারা এইটার সমালোচনা করেন তারা তাহলে কী করলেন গত 1.5 বছর, যে এই ভ্যাকুয়ামটা তৈরি হইতে হইলো, নয় বন্দোবস্ত আসলোই না? আপনারা এখন বলছেন নয় বন্দোবস্ত নাই রাজনীতিতে। এটা তো যারা মানে এই রেসপন্সিবিলিটি তো আসলে যারা ওই সময় অভ্যুত্থানের লিডারশিপ ক্লেম করছে তাদের। আমি তো কোথাও যাই বলি নাই যে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আমি, অভ্যুত্থানের বড় নেতা আমি, বা মানে আমি কখনো জুলাই যোদ্ধা বা এই জাতীয় টার্মগুলোর সাথেও কখনো নিজেকে অ্যাফিলিয়েট করি নাই, কারণ আমি খুবই একটা মডারেট রোল প্লে করছি। আমার কাছে মনে হয় যে আমি জুলাই অভ্যুত্থান জুড়ে বা তার আগের আওয়ামী লীগ আমল জুড়েও একটা মডারেট রোল প্লে করছি। আমার যেটুকু করার কথা ছিল আমি সেটুকু করছি। সো নাহিদ ইসলাম অভ্যুত্থানের এক গ্রুপের কাছে মাস্টার মাইন্ড, সাদিক কায়েম আর এক গ্রুপের কাছে মাস্টার মাইন্ড, বা মাহফুজ আলম হয়তো কারো কাছে মাস্টার মাইন্ড। তো এই যে মানুষগুলা যারা অভ্যুত্থানের সামনের ফেস, যারা হচ্ছে আপনার ধরেন সব জায়গায় অভ্যুত্থানের পরবর্তীতে জনগণকে ডাকার এক ধরনের ইজারা পাইলেন, যারা জনগণ মানে আমরা সবাই আমাদের কনসেন্টটা একরকম তাদের কাছে পাস করলাম যে তারা আমাদেরও নেতা। অভ্যুত্থানের সময় আমরা বললাম নাহিদ, সার্জিস, হাসনাত এরা আমাদেরও নেতা। সো এখন এটা তো তাদের দায়িত্ব ছিল যে তারা কিভাবে করে যেই কোয়ালিশনটা তৈরি হয়েছিল সেই কোয়ালিশনটাকে কোনো একটা গঠনমূলক রাজনীতির দিকে নিয়ে যাবেন, সেটা বিভিন্ন মডারেশনের মধ্য দিয়ে করে। আমরা যখন দেখতে পাইতেছি যে অ্যাবসুলুট ফ্যাসিস্টিক কথাবার্তা বলে এমন লোকজনকে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের অংশ বানায় ফেলা হচ্ছে। আমরা দেখতে পাইতেছি যে একদম পূর্ণাঙ্গ ইসলামিস্ট পলিটিক্স যেটা ছিল অভ্যুত্থানের 20 দিন 22 দিন, আপনি আমাকে দেখাইতে পারবেন ওইখানে এই ধরনের ইসলামিস্ট পলিটিক্স ছিল যেটা হচ্ছে পরবর্তীতে তারা শুরু করছেন। সো তারা অভ্যুত্থানের গোটা সোশ্যাল কন্ট্রাক্টটা ভেঙে ফেলে জনগণকে একরকম স্ক্যাটার্ড করে ফেললেন। কোন অংশটা বড়, যাদের কাছে এক এক অংশের কাছে এক একজন নেতা, নাকি অনেকে তো এটাও বলে যে এই জুলাই গণঅভ্যুত্থানের লিডার হচ্ছে আসলে পিপল? জুলাই গণঅভ্যুত্থানের যারা মধ্যবিত্ত রাস্তায় নেমে এসেছিল, যারা সাধারণ শিক্ষার্থী, সাধারণ তরুণ কিশোর যারা রাস্তায় নেমে এসেছিল, কোন অংশটা বড়? অবশ্যই দ্বিতীয় অংশটা বড়, কারণ ছোট অংশটা বড় অংশটাকে ভেঙে দিতে পারলো কেন? তার কারণ হচ্ছে মানুষ তো অসংগঠিত। আপনি দেখবেন যে আমার কথার থিম ঘুরে ফিরে এটা হচ্ছে যে বৃহত্তর জনগোষ্ঠী অসংগঠিত। তার যে চিন্তা ভাবনা, আপনি কিভাবে চিন্তা করেন, আমি কিভাবে চিন্তা করি, আমরা পরস্পর জানি না। তো কিন্তু যদি আমরা এখানে যদি এমন হয় যে 10টা মানুষ এক জায়গায় আছে, সেখানে 3টা মানুষ একভাবে চিন্তা করে, কিন্তু সেই 3জন মানুষ সংগঠিত, তারা জানে তাদের এই এজেন্ডাটা কিভাবে পাস করতে হবে। ওই 3টা মানুষ দেখা যাবে ওই 10টা মানুষের মাউথ পিস হয়ে কথা বলতেছে, কিন্তু ওই 7টা মানুষ ওই আদতে ওই 3টা মানুষের ওই কথার সাথে অ্যালাইন্ডও না। জুলাই অভ্যুত্থানের নাম নিয়ে যত কিছু করা হয়েছে গত 1.5 বছরে, এটা কি প্রত্যেকটা কাজ করার আগে যারা জুলাইয়ে পার্টিসিপেট করছিল তাদের সবার কাছ থেকে কনসেন্ট নিয়ে এসে করা হয়েছে? তাহলে কি জুলাই গণঅভ্যুত্থানে কারো না কারো এজেন্ডা ছিল ওই অভ্যুত্থানের বাইরেও? এজেন্ডা তো অনেকেরই সবার যার মতো করে যার এজেন্ডা ছিল, কিন্তু জিনিসটা ঘটতে পারছিল কারণ যখন ধরেন কেউ তো নাহিদ ইসলামের বক্তব্যের জন্য অপেক্ষা করে নাই। যেই ছেলেটার মোহাম্মদপুরে নামারও নেমে গেছে, যেই ছেলেটার আপনার কাঁঠালবাগানে নামারও নেমে গেছে, যে ছেলেটার আপনার বিভিন্ন জেলা শহরগুলোতে যার যেখানে নামার সে নেমে গেছে, সে ওই সময়ের ডাকটা একসেপ্ট করছে। সে নাহিদ ইসলামের ডাক শুনে আসে নাই, সে সময়ের ডাক শুনে আসছে। অভ্যুত্থান তো এরকম হিস্টোরিক্যাল মোমেন্টই যেখানে মানুষ তার পলিটিক্যাল এজেন্সি ক্লেইম করে, এবং সেই এজেন্সি ক্লেইম করার মধ্য দিয়ে যখন একটা অভ্যুত্থান
হলো, তার পরবর্তীতে তাকে খুব সিস্টেমেটিক্যালি সাইড করে দেওয়া হলো এবং সেই পুরাতন কাঠামোতেই এমন বিধি ব্যবস্থা করা হলো যাতে একেবারে খুবই দক্ষিণপন্থী কিছু মানুষ ছাড়া বাকি মানুষজন ওইটার সাথে যেই অ্যাফিলিয়েশনটা আমরা আগস্টের 5 তারিখ পর্যন্ত ফিল করতাম, ইভেন বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মের সাথেও, সেই অ্যাফিলিয়েশনটা আমরা আর আগস্ট সেপ্টেম্বর যেতে যেতে ফিল করতে পারলাম না। সেটা পলিটিক্যাল গ্রুপগুলোও পারলো না, ইন্ডিভিজুয়াল গ্রুপগুলোও পারলো না। যে হাসনাত আবদুল্লাহ ডাক দিলে এক সময় হইতেছে আপনার মানে আনসারের সাথে গ্যাঞ্জাম করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1000 ছেলে বাইর হয়ে যাইতো। হাসনাত আবদুল্লাহ নিজে মাইর খায় এখন, বা আক্তার মাইর খাওয়ার পরে, মানে এটা আমি, ইট ব্রিংস মি নো প্লেজার টু সে দিস, কিন্তু আক্তার যখন আপনার নিউ ইয়র্কে আপনার মানে ডিমের নিক্ষেপ হলো, বা হাসনাত আবদুল্লাহর উপর ডিম নিক্ষেপ হচ্ছে, হাসনাত আব্দুল বললাম নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ হচ্ছে, বা হাসনাত আবদুল্লাহর উপরে যদি কিছু হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 100 ছেলে পেলে পাবে বের হয়ে যাবে। তাহলে ওই যে 1000 মানুষ, ওই 1000 মানুষ তো তাকে নেতা মানছিল, বা এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মটাকে নিজেদের প্ল্যাটফর্ম মানছিল। তো ওই যে 900 মানুষ হারায় গেল, ওই 900 মানুষের রাজনীতিটা প্ল্যাটফর্ম করবে কে? সেই 900 মানুষকে নিজেকে এখন প্রতারিত বোধ করেন? আপনার ইন্ডিভিজুয়ালি কথা বলতে হবে তাদের সাথে, যে আসলে আমি সবার হয়ে বলতে পারবো না, তবে তার নেতৃত্বের দ্বারা তারা তো এক ধরনের প্রতারিত বোধ করেনি, যে অভ্যুত্থানের পরবর্তীতে নেতৃত্ব তাদের কথা অনুযায়ী বা তাদের চিন্তা মাথায় রেখে কোনো কিছু করে নাই। সেই জায়গা থেকে এনপি এর কি কোনো ডিফারেন্ট টার্গেট আছে ওই 900 মানুষকে কেন্দ্র করে? কিংবা আপনারা যেহেতু প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলেন, বিশেষ করে আপনি সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলেন, সেই জায়গায় এনপিএ প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে সেই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাওয়ার কি কোনো পরিকল্পনা? তা তো আমাদের আছে। আমরা প্রাইমারিলি আমাদের একটা বড় টার্গেট হচ্ছে অভ্যুত্থানের সাথে যেসব মানুষজন সম্পৃক্ত ছিলেন 24-এর এবং পরবর্তীতে নানান কারণে হতাশ হয়ে বা নানাবিধ কারণে সরে গেছেন, তাদের সঙ্গে কথা বলা, তারা আসলে রাজনীতি থেকে কি চান, কিভাবে চান, সেটা একটা বোঝাপড়া তৈরি করা। অবশ্যই হতাশ, কারণ এটার পরিণতি তো এই জিনিস হওয়ার কথা ছিল না। অভ্যুত্থান থেকে তৈরি হওয়া রাজনৈতিক দলগুলো জামাতের অ্যালাই হয়ে যাবে এবং তারা মূলত জামাতের অ্যালায়েন্স হয়ে মানে বিএনপি একদিকে থাকবে আর একদিকে থাকবে অভ্যুত্থান থেকে আসা দল এবং জামাত। এই রাজনৈতিক সমীকরণ তো আসলে শহীদরা কেউ দেখার জন্য জীবন দেন নাই। আমাদের তো কথা ছিল যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত না, এর বাইরে নতুন একটা কোনো ফোর্স হিসেবে মানে অভ্যুত্থানের শক্তিটা আবির্ভূত হবে। তো কোনো ধরনের স্বকীয়তা, কোনো ধরনের নতুনত্ব আমরা তো আনতে পারলামই না, বরং তরুণ প্রজন্ম, মানে যাদের বয়স এখন আমাদের বয়স বা তার চেয়ে কম, এরা সামনের দিনে সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হবে। আমরা ইতিমধ্যে হই জাস্ট জেনারেশনাল কারণে, যে তোমরা দেশটার কি করলা। সেই জায়গায় আপনার পরিকল্পনা একটু বলছিলেন এনপি এর। আমাদের একটা বড় পরিকল্পনা হচ্ছে অভ্যুত্থানের পক্ষের যেই শক্তিগুলো মাঠে ছিল, ব্যক্তিগত পর্যায়ে, নেটওয়ার্ক আকারে, নানান ফর্মে, এবং যারা পরবর্তীতে নিজেদেরকে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে এবং অভ্যুত্থান কেন্দ্রিক যেই ঠিকাদারিত্ব এখান থেকে মানে ডিফারেন্সিয়েট করছেন, তাদের প্রত্যেকের সাথে আমরা কথা বলতে চাই। তাদের রাজনীতিটা কোথায় আছে, আমাদের রাজনীতিটা কোথায় আছে বুঝতে চাই। যদি সেখানে কোয়ালিশন করার বা কোয়ালেস করার সুযোগ থাকে, কোয়ালেস করতে চাই। যদি আমরা বুঝতে পারি যে আমাদের যে রাজনীতি, এটা তাদেরকে কনভিন্স করা সম্ভব, বা আমাদের রাজনীতির কিছু ছোটোখাটো জিনিসপত্র আপনার ফ্রেমিং ডিফারেন্ট করলে তাদেরকেও ইনকর্পোরেট করা সম্ভব, তাহলে তাদের সাথে আমরা জোটবদ্ধ হইতে চাই, তাদেরকে আমাদের মানে প্ল্যাটফর্মে আনতে চাই। এবং রাজনৈতিক দল যখন ফর্ম করতে চাই, তখন এইরকম নানামুখী শক্তিকে আসলে ঐক্যের জায়গায় নিয়ে এসেই করতে চাই। অভ্যুত্থানের একটা বড় জিনিস ছিল যে অভ্যুত্থানের সময় সামাজিক যেই বর্গগুলা, সেই সামাজিক বর্গগুলো অবসলিট হয়ে গেছিল। আপনি দেখবেন অভ্যুত্থানের এরকম অনেক ছবি আছে যে একজন হুজুর বসে আছেন, তার পাশে জিন্সের প্যান্ট পরা একটা মেয়ে হাতে লাঠি নিয়ে বসে আছে। তো সেই বাংলাদেশটা কই গেল? এখন তো আর এটা সম্ভব না। এখন তো যে মেয়েটা জিন্সের প্যান্ট পরে সে মানে ভয়ে থাকে যে হচ্ছে যে আমারে আবার শাহবাগী বললে মানে কিছু একটা করে বসে কিনা। তো এই যে সামাজিক বর্গগুলোকে আমরা লুপ্ত করতে পারছিলাম, সেটা কি কোনো একটা কমন চাওয়াকে সামনে রেখে। সো সমাজকে যদি আমি ওই কমন চাওয়াগুলা নির্মাণ করে দিতে না পারি, তাহলে তো আসলে সমাজের বিভিন্ন বর্গের থেকে মানুষজনকে এক জায়গায় করা যাবে না। তো মেঘমল্লার বসু কমপ্লিটলি একটা সেকুলার লিবারাল বাবলে বড় হয়ে পরবর্তীতে বামপন্থী রাজনীতি করছে। মীর হুজাইফা আল মামদু হচ্ছে আপনার একদম একটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তার ওইখানকার অ্যাক্টিভিজম নিয়ে আসছে। কিন্তু দুইজনই আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করছে, দুইজনই এই নতুন আমলে জামাত এবং অতি দক্ষিণপন্থী শক্তিগুলির বিরুদ্ধে কথা বলছে। তো এখানে সামাজিক বর্গটা আলাদা, কিন্তু ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে একটা কমন চাওয়া পাওয়া আছে। সো এটা আমি দুইটা মানুষ দিয়ে বললাম। এটা যদি আমি বাংলাদেশে 20 লক্ষ মানুষ নিয়ে করতে পারি, তাহলেই এমন একটা পলিটিক্যাল পার্টি পাওয়া সম্ভব যারা থ্রু আউট দ্য বোর্ড অ্যাক্রস দ্য বোর্ড ন্যায়ের পক্ষে থাকতে পারবে, যার আদিবাসীর পক্ষে কথা বলার সময় বিহারির পক্ষ নিতে সমস্যা হবে না।
কারণ ওই যে বর্গগত লড়াই, ওই যে শাপলা শাহবাগ লড়াই, Binary। ওইটার মধ্যে সে ঢুকবে না, ওইটাকে সে বাইপাস করতে পারবে। কিন্তু সেইটা আসলে গত 1 বছর আরো কঠিন করে দেওয়া হয়েছে। বাইনারি যত শক্তিশালী ছিল, এই নাহিদ ইসলামদের 1 বছরের রাজনীতি সেই বাইনারিটাকে আরো বেশি মানে আরো বেশি পাকাপোক্ত করে দিয়ে গেছে মানুষের মনে। ফলে ওই বাইনারি থেকে বের হওয়ার যে স্ট্রাগল, আমাদের মনে হয় যে বাইনারি থেকে বের হওয়ার যে স্বপ্ন, সেটা আসলে এখনো অনেক মানুষের মধ্যে আছে। সামহাউ সেই স্বপ্নের সাথে যদি আমরা কানেক্ট করতে পারি এবং আমরা যদি এই আশ্বস্তিটা তাদের দিতে পারি যে না, আমরা সেল আউট হব না, আমরা এই যদি অনেক কঠিনও হয় আমরা এই লড়াইটার মধ্য দিয়ে রাজনৈতিক ক্ষমতা নিতে চাই, তাহলে আসলে অনেক বড় কিছু করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশের মানুষ যেইভাবে রাজনীতিকে গড়ে উঠতে দেখে, সেই জায়গায় আপনাদের উপর মানে এতবার প্রতারিত হওয়ার পর আপনাদের উপর নতুন করে আবার বিশ্বাস স্থাপন করা একটা বড় চ্যালেঞ্জ বোধ করেন? আমার কাছে মনে হয় যে আসলে এখানে যারা আমরা এনপি এর সঙ্গে সম্পৃক্ত হয়েছি তাদের সবারই একটা জিনিস কমন। হয়তো অনেকে এনসিপিতে গেছিলেন, এনসিপি থেকে ফিরে আসছেন, তারা কিন্তু কেউই গত 1.5 বছরে অভ্যুত্থান পূর্ববর্তী তাদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে নড়েন নাই। এবং তারা প্রত্যেকেই আসলে নানানভাবে নানান ফর্মে আরও অনেক বেশি সুবিধাভোগী হইতে পারতেন। সেই সুবিধাভোগের জায়গা থেকে কিন্তু তারা কন্টিনিউ করেন নাই। তারা প্রথমে কেউ আছেন যারা এনসিপির ভিতরে দীর্ঘদিন ফাইট করে পরবর্তীতে যখন দেখছেন যেটা লস্ট কজ, সেখান থেকে বের হয়ে আসছেন। লেফটের একটা অংশ আছে যারা এখানে দীর্ঘদিন ধরে আসলে একটা নতুন রাজনীতি বানানোর কথাই বলতেছিলেন। সো সেটা নাজিফা জান্নাত হোক, সেটা মেঘমল্লার বসু হোক, সেটা তুহিন খান হোক, সেটা মির্জা হুজাইফাল মামদু হোক বা অলিক মৃ হোক, এরা প্রত্যেকে আসলে ওই যে 24-এর যে ইনক্লুসিভিটির স্বপ্নটা, ওই স্বপ্নটার এক ধরনের ফিজিক্যাল এম্বডিমেন্ট। এবং তাদের কারো বিরুদ্ধেই আপনি এই যেই গত 1.5 বছরের কলুষ, সেই কলুষ ট্র্যাক ব্যাক করতে পারবেন না। সো সেই জায়গা থেকে আমি এভাবে বলি যে পারবোই কিনা জানি না, কিন্তু যদি পারি তাহলে আমরাই পারবো। সামনে নির্বাচন, এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন নিয়ে কি প্রত্যাশা করেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই উদ্বিগ্ন। কারণ আসলে বাংলাদেশে যেইভাবে ধরেন শরীফ ওসমান হাদির মার্ডারের মতো একটা মার্ডার যদি হইতে পারে, তাহলে নির্বাচনের সময় পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য আরও 2-3টা হাই প্রোফাইল মার্ডার না হওয়ার আমি কোনো কারণ দেখি না। যে স্বরাষ্ট্র উপদেষ্টা বসে আছেন, আমার মনে হয় স্মরণকালে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এবং এই ধরনের কি বলবো অক্ষম স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পাইছি কিনা, ইভেন আওয়ামী লীগ আমলে আমি জানি না। যে ধরনের দায়িত্বজ্ঞানহীনতা এবং যে ধরনের এক ধরনের ক্যালাসনেস গভর্নমেন্টের দেখা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, একমাত্র রাজনৈতিক দলগুলা গভর্নমেন্টকে এটা নিয়ে কোনো প্রেশার দেয় না দেখে এই গভর্নমেন্ট এটার এই প্রেশারটা ফিল করতেছে না। সো সামনের দিনে আসলে কিভাবে করে, কারণ কিন্তু সরকার তো বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তো অনেক কথাই বলে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, তারা লজ্জা লাগে না শরীফ ওসমান হাদির হত্যাকারীর এখন বিচার করতে পারে না, আবার ওই মুখ দিয়েই বলে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। গত পরশুও বোধহয় একটা খবর দেখলাম যে একজনকে 2 ঘন্টা ধরে পুড়ায় মারা হয়েছে, কোন এলাকায় আমি ভুলে গেছি এই মুহূর্তে। মানে এটা বোধহয় গত কালকের বা গত পরশুর খবর, যে কোনো একটা মফস্বল শহরে। মানে যে ঘটনাগুলো একটা ঘটলে সেটা 5-7 দিন এয়ার টাইম পাইতো, সেই ঘটনাগুলো নর্মাল হয়ে গেছে। আপনার মব লিঞ্চিং নর্মাল হয়ে গেছে, আপনার যাকে তাকে বিভিন্ন রকম অভিযোগ অনুযোগ দিয়ে পুড়ায় মারা, আপনার ঝুলাই দেওয়া, এগুলো নর্মালাইজড হয়ে যাইতেছে। আপনার কারাগারে 150 মানুষ গত 1.5 বছরে মারা গেছে। সো আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যেই অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন, এটা কোনোভাবে ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি না। তো এরকম একটা অবস্থায় আসলে নির্বাচনটা হওয়া খুব জরুরি। এবং নির্বাচনটাকে যেসব গ্রুপগুলা প্রতিহত করতে চায়, তারা যে আসলে এই সময় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যান, তাহলে রাজনৈতিক শক্তিগুলো আসলে কিভাবে এটার মোকাবেলা করেন, সেইটা আসলে বাংলাদেশের পলিটিক্সের সামনের দিনে কি হবে সেটা অনেকাংশে নির্ধারণ করবে। কিন্তু ধরেন রাজনৈতিক দলগুলো তো নির্বাচনটা অ্যারেঞ্জ করবেন না। আমার পুলিশ, সেনাবাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এখনও আমরা বলতে শুনি পুলিশ ফাংশনাল না, ব্যুরোক্রেসির মধ্যে এক ধরনের ফ্র্যাকশনের কথা শোনা যায়। তাহলে নির্বাচনটা মানে ঠিকঠাক হবে, মানে এই শঙ্কা কি আছে আপনার? অবশ্যই শঙ্কা তো অবশ্যই আছে, কারণ রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে মাঠ দখলের চেষ্টা করবে। যারা নির্বাচন চায় না, আওয়ামী লীগ সহ, সেই গ্রুপগুলো চেষ্টা করবে যে হচ্ছে নির্বাচনটা যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। বৈদেশিক শক্তিগুলো নিজেদের মতো চেষ্টা করবে। এবং এর মুহূর্তে যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের মধ্যে বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। সো এইরকম ইনকম্পিটেন্ট গভর্নমেন্ট দিয়ে আসলে এই সময় নির্বাচন করতে গেলে, নির্বাচনের আগ দিয়ে যে পরিস্থিতি তৈরি হবে সেটা আসলে খুবই ভালনারেবল হওয়ার প্রচণ্ড সম্ভাবনা আমি দেখি। এবং আমি ওই কথাটা ওই জন্যই বললাম যে ওই সময় রাজনৈতিক দলগুলো কী রোল প্লে করবে সেটা অনেক মুখ্য হয়ে উঠবে, কারণ নানান ফর্ম অফ ভায়োলেন্স হবে, এটা দেখাই যাচ্ছে। আবার নির্বাচনের কি কোনো অল্টারনেট আছে? না, নির্বাচন তো হওয়াই লাগতো। নির্বাচনটা আসলে সত্যি কথা বলতে কি, যে যদি আগস্টের পরে 3 মাসের মাথায় নির্বাচনটা হয়ে যেত, তাহলে বাংলাদেশের পরিস্থিতি এর থেকে ভালো থাকতো। এরা 1.5 বছর ধরে সংস্কার করে কি সংস্কার করছে বলেন তো? শেষমেশ তো ভোটেই যাচ্ছে সংস্কার। যা সংস্কার তারা করতেছে সেগুলো তো শেষমেশ ভোটেই যাচ্ছে, যে এগুলা মৌলিক সংস্কার প্রস্তাব, তার এখন সেগুলো ভোটে যাচ্ছে। তাহলে 1.5 বছর ধরে কি তারা একটা অ্যাসাইনমেন্ট করলো রাষ্ট্রীয় টাকায়?
যে এটার সংস্কার প্রস্তাব ওরা বেছে 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 অ্যাসাইনমেন্ট করছে, এখন আমরা ওই অ্যাসাইনমেন্টের উপর ভোট দিব যে সংস্কার প্রস্তাব আমরা মানি কি মানি না। তাহলে এটা তো 1.5 বছরের প্রয়োজনীয়তা ছিল, এটা তো 3 মাসেই করা যেত, এটা 4 মাসেই করা যেত। তারা সংস্কার প্রস্তাবে যা দিছে সেগুলো আবার তাহলে ঐক্যমত কমিশনের নামে 1.5 বছরের নাটকটা করার কি লাগতো? যদি পাবলিকের ভোটেই যাবে তাহলে এটা পাবলিকের ভোটেই যাক, তাহলে অন্তত পক্ষে ওই সংস্কার প্রস্তাবটা নিয়ে অন্তত হ্যাঁ না 2 সাইডে আলাপ করার আরও জায়গা থাকতো, আরও অন্যরকম হইতো জিনিসটা। তারা 1.5 বছর করার পর বলতেছে এই দিলাম সংস্কার প্রস্তাব, যদি এটা না মানো তাহলে তুমি জুলাই বিরোধী। বাহ, তাহলে এখানে আমি যে একটা পাবলিক, আমাকে তো ঐক্যমত্য কমিশন ডাকে নাই, আমি তো ঐক্যমত্য কমিশনে আমার মন্তব্য দিতে পারি না। আমি দিতে পারি নাই বলতে সংগঠন হিসেবে, একজন নাগরিক হিসেবেও দিতে পারি নাই। আমরা যারা ছাত্র অভ্যুত্থান করছি কোনো ছাত্র সংগঠনের কাছ থেকেও নেওয়া হয় নাই, রাজনৈতিক দলদের কাছ থেকে নেওয়া হয়েছে, ছাত্র সংগঠন কোনো রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয় নাই। তাহলে আমি সাংগঠনিকভাবেও কোনো সুযোগ পাই নাই, আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবেও কোনো সুযোগ পাই নাই। তাহলে আমার ইনপুট কোথায় এখানে? এখন আমার যদি মনে হয় আপনি যে সংস্কার প্রস্তাবটা দিয়েছেন সেই সংস্কার প্রস্তাবের সমস্যা আছে, আমি এটা চাই না, তাহলে আমি নাও বলতে পারবো না, না বললে আমি জুলাই বিরোধী। তাহলে মাঠে ছিলাম আমি, ডক্টর মোহাম্মদ ইউনূস আমারে কিভাবে করে বলে যে এইটার যদি তুমি পক্ষে না থাকো তাহলে তুমি জুলাই বিরোধী? বা মাঠে আমিও ছিলাম, আপনার সাদিক কায়েমও ছিল, সাদিক কায়েম আমরা এই কথা কিভাবে করে বলতে পারে, বা আপনাকে কথা কি করে, বা যে কাউকে কথা কিভাবে বলতে পারে যে হচ্ছে যে আপনি যদি এটা নার পক্ষে ভোট দেন তাহলে আপনি জুলাই বিরোধী? আমার তো সংস্কার ব্যাপারে আমার একটা এজেন্ডাও থাকতে পারে। তাহলে আপনি যদি আসলেই একটা গণসংস্কার করতে চাইতেন তাহলে আপনার উচিত ছিল আপনি 1.5 বছর সময় পাইছিলেন এরকম 10,000 সভা করা সরকারি টাকা, যেহেতু আপনি সংস্কারের এজেন্ডা নিয়ে নামছেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে 10টা সভা করবেন, সেখানে মানুষজন ওপিনিয়ন দিবে, তার মধ্যে দিয়ে একটা পাবলিক কনসাসনেস তৈরি হবে, তার মধ্যে দিয়ে ভোটাভুটি হবে। সংস্কারগুলি কি হইতেছে, আপনি রাস্তায় যায় মানুষের সাথে কথা বলেন, 90% মানুষের কোনো ক্লুই নাই সংস্কার প্রস্তাবে কি আছে। তাকে খালি এটা একটা ইমানি পরীক্ষার মতো ফেলে দেওয়া হয়েছে যে যদি তুমি জুলাইয়ের পক্ষে থাকো তাহলে হ্যাঁ ভোট দাও। এইভাবে তো কোনো সংস্কার হইতে পারে না। আর এই সংস্কার করার জন্য 1.5 বছর ধরে তো এত কিছু করার দরকার নাই। মাঝখান থেকে দেশটা একটা ভলেটাইল পরিস্থিতিতে পড়লো, নির্বাচনটা পিছাইলো, এখন যে তারা 1.5 বছর পর নির্বাচন করতেছেন সেখানেও তারা কতটুকু সিকিউরিটি দিতে পারবেন তারা বুঝতে পারতেছেন না। সো আসলে এই পুরা জিনিসটা মূলত প্রাইমারিলি যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে ইন্টারিম নামে যে গভর্নমেন্টটা হয়েছিল, ইট হ্যাজ বিন অ্যান অ্যাবসুলুট ফেলিয়ার। নির্বাচন আমরা হাইপোথেটিক্যালি ধরে নিই নির্বাচনটা হলো যেরকমই হোক, নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের সামনে কি একটা ভয়াবহ রকম পরিস্থিতি অপেক্ষা করছে? ধরেন অর্থনৈতিক, বেকারত্ব, আইন শৃঙ্খলা তো আছেই, কিভাবে সামাল দেবে? সেই রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকেন। ধরেই নেওয়া হচ্ছে, ধরেন কেউ বলছে বিএনপি ক্ষমতায় আসবে, কেউ বলছে জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে পারে, এনসিপি যেহেতু অল্প কয়েকটা আসন ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। এই যে বিএনপি জামায়াত ইসলামের মধ্যে যে রাজনৈতিক অবস্থান আপনি এখন দেখেন, প্রচারণায় নানান রকম বাহাস, সেই পুরনো সময়ের মতো ধর্মের কার্ড খেলা, সেই জায়গায় নির্বাচিত সরকারের উপর সেই যে ঝামেলাগুলো সেটা তারা পোহানোর মতো সক্ষমতা রাখে কিনা? এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাত এই গ্যাঞ্জামগুলো ঠেকাইতে চায়ও না। এখানে একটা রিজিওনাল ইনস্টেবিলিটি তৈরি করার বহুদিনের পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা আপনার ইউএসের বিভিন্ন রকম ফরেন পলিসি ডক্ট্রিনে খুব ক্লিয়ারলি আছে। এখানে মিয়ানমারকে কেন্দ্র করে এখানে আপনি দেখেন এই একটা থিয়েটারই ওপেন না, বাকি আশেপাশের প্রত্যেকটা থিয়েটারে কোনো না কোনো ফর্ম অফ ওয়ার বা ভায়োলেন্সের কাঠামো তৈরি হয়ে আছে। সো বাংলাদেশকে একটা বড় যুদ্ধের মধ্যে ফেলার একটা আন্তর্জাতিক চক্র অনেক আগে থেকে আছে। সেই কথাটা হাসিনা বলছে দেখে কথাটা মিথ্যা হয়ে যায় না। একটা কথা যদি খুনিও বলে, একটা সত্যি কথাটা খুনি বলছে বলে কথাটা মিথ্যা হয়ে যায় না। আমরা ক্লিয়ারলি দেখতেছি আমেরিকা বলতেছে যে আমেরিকার এক ধরনের ইনক্লিনেশন আছে যারা চায় জামাত ক্ষমতায় আসুক। সো জামাত ক্ষমতায় আসলে আসলে এখানে মিয়ানমারের বিভিন্ন ফোর্সকে হেল্প করা সংক্রান্ত সেই যে সমীকরণ সেগুলো কি দাঁড়াবে? এখানে ইউএনকে নিয়ে এসে এখানে কোনো ধরনের একটা ডিল ব্রোকার করতে গিয়ে আপনার মাঝখানে জানেন যে করিডোর নিয়ে কথাবার্তা হয়েছিল। সো সেগুলা পারসিউ করানোর চেষ্টা জামাতকে দিয়ে হবে কিনা, জামাত আসলে এখানে লোকাল ইন্টারেস্টকে কতখানি মাথায় রাখবে। সো জামাতের ক্ষেত্রে আমি শিওর না যে জামাতের আদৌ ইন্টেন্ট আছে কিনা এটা স্টেবিলাইজ করার, নাকি জামাত এইবার বিদেশি শক্তিগুলার কাঁধে ভর দিয়ে আসতে পারতেছেই এইটার উপর বেস করে যে সে একটা কমিটমেন্ট করে আসছে সেই ইনস্টেবিলিটিতে সমস্যা করবে না। কারণ লোকাল ইনস্টেবিলিটি আপনি কেমনে কন্ট্রোল করবেন? কয়েকদিন পর কারণ বাংলাদেশের সব থেকে বড় 2টা খবরের কাগজ হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার। এই খবরের কাগজের জার্নালিজম নিয়ে আপনার কি ওপিনিয়ন, আই ডোন্ট ইভেন কেয়ার, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন। যে ওর সাংবাদিকতা ভালো না, ও অমুকের এজেন্ডা বাস্তবায়ন করে, তমুকের এজেন্ডা বাস্তবায়ন করে। এখানে যখন 2টা মব হয়, আমি ইন্টারন্যাশনালি জিনিসটাকে কেমনে দেখা হয়? আপনি যদি কালচারাল ইনস্টিটিউশন ভাঙা হয়, কালকে যদি কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের বিরুদ্ধে এভাবে করে ফাংশন করা হয়, তাহলে এখানে কি আমার লোকাল ইনভেস্টমেন্টের জন্য সেটা ভালো হবে কিনা? সো এগুলাকে যদি কন্ট্রোল করার নিয়ত জামাতের থাকতো তাহলে তো তারা এগুলাতে তাল দিত না।
শিবিরের ছেলে পেলে প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি, হ্যানত্যান ভাঙাভাঙির পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে কথা বলতো না। সো জামাতেরটা আমি জানি না। বিএনপির বিষয়ে আমি এতটুকু বিশ্বাস করি যে বিএনপি এই অঞ্চলের একটা স্টেবিলিটি চায়, কিন্তু সেটা তার করার ক্যাপাসিটি আছে কিনা আমি জানি না। কারণ তার লোকাল লেভেলের যে দুর্নীতি, এই করাপশন ইটসেলফ মানুষকে খেপায় দিবে। এখানে প্রচণ্ড পরিমাণ একটা ইকোনমিক অ্যাংজাইটি হচ্ছে। সো মানুষ পলিসি দেখে না, মানুষ মানে খাতায় কাগজে কে কত টাকা নিয়ে গেল, কোথায় আমরা কোন জিনিসটা বেচে দিলাম কোনোটা অন্য বিদেশের মানে একটা কোনো বিদেশি কর্পোরেশনের কাছে, ওইটা সে দেখতে পায় না। কিন্তু সে তো তার কাছ থেকে যে 3টা গ্রুপ চাঁদা নিয়ে গেল এটা তো সে দেখতে পায়। সো বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ চাঁদাবাজির অভিযোগ বা এই জাতীয় ইকোনমিক করাপশানের, একদম হাতের ইকোনমিক করাপশানের অভিযোগ আছে, সেগুলো যদি বিএনপি ক্ষমতায় আসার পর আরও বাড়ে বা যা আছে তাই থাকে, সো মানুষের অর্থনৈতিক যে ক্ষোভ, সেই ক্ষোভটা সরকারের দিকে যায় পড়বে। সো যদি আমি একটু সামারাইজ করি, বিএনপি হোক জামাতি হোক, যে ইনস্টেবিলিটিটা সেটা খুব স্টেবল হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা আমি আসলে কারো ক্ষেত্রেই দেখি না। কারণ এই ইনস্টেবিলিটিটাকে ট্যাকেল করার মতো পলিসি ফ্রেমওয়ার্ক বলেন বা পলিটিক্স বলেন এই মুহূর্তে কারোরই নাই। কোন কোন শক্তিগুলো এই ইনস্টেবিলিটি তৈরি করতেছে সেটাকে কল আউট করার সামর্থ্যই বিএনপির নাই, আর সেই ইনস্টেবিলিটি তৈরি করার ফোর্সগুলোকে রীতিমতো এন্ডোর্স করার রাজনীতি জামাত এই মুহূর্তে করতেছে। তাহলে নিকট ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান কোথায় দেখেন? খুবই জটিল, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি জানি না এটা পাবলিকলিভাবে বলা ঠিক কিনা, আমি দেখি বাংলাদেশ আসলে আর একটা ইনএভিটেবল অভ্যুত্থানের অভিমুখে যাইতেছে। কারণ যেই অর্থনৈতিক সংকট বাংলাদেশের মানুষকে, স্পেশালি গরিব মানুষকে রাস্তায় আনছিল, আপনার মনে আছে কিনা জানি না, কারওয়ান বাজারের উপরে তেল, চাল, বিভিন্ন কিছুর দাম লেখা ছিল অভ্যুত্থানের পরে। তো আমি নিজে দেখছি 2018-19 পর্যন্ত আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছি, বিশেষত বাক স্বাধীনতার প্রশ্ন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আমি শ্রমজীবী মানুষের ওই রকম ইনভলভমেন্ট দেখি নাই, টু বি অনেস্ট। কিন্তু আমরা দেখছি কোভিডের পরে যখন নতুন করে 2 কোটি লোক গরিব হয়েছে, যখন আমরা দেখতে পাইছি প্রচুর মানুষ আবার দারিদ্র সীমার এপাশে চলে আসছে, যখন বাংলাদেশে আর্থসামাজিক কাঠামোর একটা বড় পরিবর্তন হয়েছে, স্কুল ড্রপ আউট রেট বেড়ে গেছে বাংলাদেশে গত 4-5 বছর ধরে বাল্যবিবাহের রেট বাড়তেছে, বাংলাদেশে নারী ও শিশু মৃত্যুর হার বাড়তেছে, এই মানে মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার বাড়তেছে। তার এই সামাজিক প্রেক্ষাপট তো আসলে তার একটা অর্থনৈতিক বেজের উপর দাঁড়ায় তৈরি হয়েছে। মূল অ্যাংজাইটিটা তো অর্থনৈতিক অ্যাংজাইটি। সো সেই অর্থনৈতিক অ্যাংজাইটিকে ডিল করার মতো আকাঙ্ক্ষা বা আগ্রহ আমি কারোর দেখতেছি না, বা সেটাকে রেকগনাইজ করার চেষ্টাও আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখতেছি না। কেউ বলতেছে আমি দুর্নীতি করব না, কেউ বলতেছে আমি ফ্যামিলি কার্ড করব, এটা করব, মানে বিভিন্ন রকম ওয়েলফেয়ার স্কিম অফার করতেছে। কিন্তু এখানে যেটা ফান্ডামেন্টাল পরিবর্তন দরকার ইকোনমিক্সে, সেই পর্যন্ত যাওয়ার রাজনৈতিক মানে সাহস বা আকাঙ্ক্ষা কারোরই নাই। ফলে এই অর্থনৈতিক দুরবস্থা থেকে আরও কোনো একটা বড় বিস্ফোরণ অপেক্ষা করতেছে। চ্যালেঞ্জটা হচ্ছে সেই বিস্ফোরণটাকে কে ক্যাপচার করতে পারে, চ্যালেঞ্জটা হচ্ছে সেই বিস্ফোরণটাকে কে ভাষা দিতে পারে। আমরা আশা করব যে নির্বাচনের মধ্যে যে রাজনৈতিক দল আসবে, সেই রাজনৈতিক দল পুরো জিনিসটাকে ম্যানেজ করতে পারবে এবং মানে ইকোনমিক অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু আমাদের বাস্তবতা বোধ আমাদেরকে আসলে অতখানি আশাবাদী হইতে দিতেছে না। সো আমার মনে হয় যারা আসলে আপনার কি বলবো বৈপ্লবিক রাজনীতি করেন বা যারা একটা কাঠামোগত পরিবর্তনের কথা ভাবেন, তাদের নির্বাচনের সাথে সাথে সামনের দিকে যদি নির্বাচন থেকে অ্যান্সার না পাওয়া যায়, তাহলে আসলে পরবর্তী একটা গণ অভ্যুত্থান সিচুয়েশন তৈরি হইলে কি করণীয়, সেই ভাবনাটাও একটু একটু করে মাথায় রাখা দরকার। আমি শেষ করবো একটা একাডেমিক প্রশ্ন দিয়ে বা খানিকটা প্র্যাগমেটিকও। 71-এ মুক্তিযুদ্ধের সময় আমরা জানি যে বামপন্থী রাজনীতি যারা করতেন তাদের একটা বড় অবদান ছিল, কিন্তু 71 পরবর্তী বাংলাদেশে বামপন্থী রাজনীতিটা মানে ঠিক সেই অর্থে কখনো কি আপনি দেখেছেন যে অন্যান্য ধারার রাজনীতির সাথে মূল ধারায় এসে মিশতে পেরেছে? কিংবা ধরেন অনেকে বলে যে বামপন্থী রাজনীতি যারা করেন তারা আসলে শুধুমাত্র তত্ত্ব নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, পৃথিবীর সকল বই তাদের মুখস্থ থাকে, কিন্তু প্রায়োগিক বাস্তবতায় তাদের ইনভলভমেন্ট কম। সেই জায়গায় বাংলাদেশের আজকে 2026 সালে যদি আপনাকে জিজ্ঞেস করি বামপন্থী রাজনীতির অবস্থান কোথায়, আমি আসলে একদম এরকম লিনিয়ারভাবে দেখবো না যে 71-এর পরে অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি যদি দেখেন 71-এর পরবর্তীতে 80-র দশক 90-র দশক পর্যন্ত ছাত্র সংসদগুলি বলেন, আপনার লোকাল লেভেলের প্রচুর জায়গা বলেন, বামপন্থীদের বড় একটা হোল্ড এবং সামাজিক স্পেসেও ছিল, কিন্তু একটা ডিক্লাইনিং কার্ভে ছিল। এবং হ্যাঁ, ডিক্লাইনিং কার্ভ আমি বলবো, আমি ডিক্লাইনিং কার্ভটাকে শনাক্ত করবো 90s। মানে আমি যদি 80-র দশকে বলি, 80-র দশকে কিন্তু ছাত্র ইউনিয়নের সদস্য সংখ্যা ধরেন ছাত্রলীগ ছাত্রদলের সদস্য সংখ্যার হ্যাঁ সেই সময় যথেষ্ট। সোভিয়েত ইউনিয়ন পতনের পরে যেটা ঘটছে যে যারা এই অঞ্চলে আসলে সোভিয়েত কেন্দ্রিক এক ধরনের একটা রাজনৈতিক তাত্ত্বিক
ফ্রেমওয়ার্কের মধ্যে ফাংশন করতেন এবং সেটার সাথে একটা মানে সোশিও ইকোনমিক কানেকশন মেনটেন করতেন, তাদের একটা বড় দিক দিশাহীনতা তৈরি হয়েছে। এবং একই সঙ্গে যারা আপনার চাইনিজ ব্লকের রাজনীতি করতেন, যাদেরকে আমরা পিকিংপন্থী, তারাও আসলে 80-র দশকে যখন চায়না নিজেও তার ওই মানে সশস্ত্র অভ্যুত্থান বা সশস্ত্র সংগ্রামের লাইন থেকে অনেকখানি পরিবর্তিত অবস্থানে আসলেন এবং গ্লোবাল ক্যাপিটালিজমকে একরকম অ্যাকসেপ্ট করে নিলেন, তাদেরও আমরা একটা তাত্ত্বিক ক্রাইসিস দেখতে পেলাম। সো তারপরের যে 20টা বছর গেছে এটা হচ্ছে রিকনস্ট্রাকশনের সময়, 90s থেকে শুরু করে 2010 অনওয়ার্ডস পর্যন্ত, যখন অনেক কথাবার্তা হয়েছে, বলা হয়েছে যে সোশ্যালিজম ডেড, বলা হয়েছে মার্ক্সবাদের আর কোনো ভবিষ্যৎ নাই, পুঁজিবাদী আসলে একটা মানবিক পুঁজিবাদী একমাত্র জিনিস যেটা আমরা চাইতে পারি। 2010-এর পর থেকে আমরা দেখতে পারতেছি যে এইটার যেই ট্রেন্ড সেটা উল্টা দিকে ঘুরতেছে। মুশকিলটা হচ্ছে আমরা এখানে পুরানোকে মানে পুরানোর থেকে কোন জিনিসটা নিব আর কোন জিনিসটা নিব না সেটা ডিসাইফার করতে পারি না, ফলে আমরা অনেক পুরাতন ব্যাগেজ ক্যারি করতেছি বামপন্থীরা। চ্যালেঞ্জটা হচ্ছে যে তাত্ত্বিক কাঠামোর যে জায়গাটা সেটাকে ওভারলুক করার কোনো সুযোগ নেই। ক্যাপিটালিজমকে মানে আমরা কার্ল মার্কসে ফিরি বারবার করে এই জন্যই যে ক্যাপিটালিজমের বেস্ট ক্রিটিক এখন পর্যন্ত মার্কস। সো ক্যাপিটালিজমের সংকট আইডেন্টিফাই করতে গেলে আমার ঘুরে ফিরে কার্ল মার্কসে ফিরতে হয়। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা থিওরিটিক্যাল সেই বোঝাপড়ার সাথে সাথে আমরা একই সঙ্গে আমাদের এমন রাজনীতি থাকবে কিনা যেটা আমরা প্র্যাগম্যাটিক সলিউশনগুলো অফার করতে করতে যাইতে পারি। আমরা বৃহত্তর অর্থে পুঁজিবাদের পতন চাই, কোনো সমস্যা নেই। সেই পুঁজিবাদের পতনের জন্য যে আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম ইত্যাদি সেগুলো যারা করতেছে তাদেরকে আমরা ডিসকারেজ করার, মানে আমি নিজেও গতকাল পর্যন্ত করতাম টাইপের একটা অবস্থা। তো সেগুলোকে মানে আপনার কি বলবো, সেগুলোকে নিরুৎসাহিত করাটা আমার উদ্দেশ্য না, কিন্তু একই সাথে একটা প্র্যাগম্যাটিক ফ্রেমওয়ার্ক থাকা দরকার। আপনি যদি দেখেন ভেনেজুয়েলাতে নিকোলাস মাদুরো বা তার আগে আপনি হুগো চাভেজকে বাংলাদেশের বামপন্থীরা প্রচণ্ড পরিমাণে ওন করে, বা ব্রাজিলে লুলা ডি সিলভাকে প্রচণ্ড পরিমাণে ওন করে। লুলা ডি সিলভা তো ব্যালটের মধ্য দিয়ে আসছে এবং তার জন্য তার নানান রকম সমঝোতা করতে হয়েছে, নানান রকম জিনিসপত্র ম্যানেজ করতে হয়েছে এবং শেষমেশ তাকে ঘুরে ফিরে ক্যাপিটালিজমের ম্যানেজারই হইতে হয়েছে। কিন্তু লুলা ডি সিলভা বলেন বা আপনার হুগো চাভেজ বলেন বা আপনার মানে ইভো মোরালেস বলেন, লাতিন আমেরিকার গোটা বেল্টে যত রাজনৈতিক বামপন্থী শক্তিগুলির উত্থান সেগুলো ইলেকটোরালি হইতে পারছে কেন? কারণ সে ক্যাপিটালিজমের এই যে গ্লোবাল ফ্রেমওয়ার্ক সেটাকে আগে অ্যাকসেপ্ট করছে যে এটা এখানেই আছে, আমি আইদার বিশ্ব বিপ্লবের জন্য অপেক্ষা করতে পারি অথবা এই ফ্রেমওয়ার্ক মেনে নিয়ে আমি আসলে জনগণের জন্য কি করতে পারি আমার বোঝাপড়াকে ব্যবহার করে সেইটা আমার করতে হবে। মানুষজন বামপন্থীদের প্রাইমারি চ্যালেঞ্জ হচ্ছে আমার তত্ত্বের যে প্রায়োগিক বাস্তবতা আছে সেটা জনগণকে দেখানো। যেই মুহূর্তে মানুষ দেখবে যে না এটা শুধু কথার কথা না, এইটা দিয়ে আমার 10টা সমস্যার সমাধান তারা করতে পারতেছে, তারা ক্ষমতায় আসলে এমনভাবে গভর্ন করতে পারবে যার মধ্যে দিয়ে আমার 10টা সমস্যার সমাধান হবে, তখন মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করবে। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে সেই দিকেই, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষের যেই মনোভাব আপনি দেখবেন সেটা একটা এত কিছুর পরও একটা ইউনিভার্সালিস্ট মনোভাব। কাজে সেই জায়গা থেকে আসলে সাম্যের যে রাজনীতি, সেই সাম্যের রাজনীতি যদি আমরা আসলেই ইলেকটোরাল পলিটিক্সে ঠিকভাবে অফার করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ভালো রেসপন্স পাবো। কিন্তু বাংলাদেশে আপনারা যারা বামপন্থী রাজনীতি করেন তারা কি সেই প্রায়োগিক বাস্তবতা বোঝাতে পারছেন? মানুষের মধ্যে মানুষপটে সেই পরিবর্তনটা হচ্ছে? ওই যে আমি বললাম যে একটা মৌলিক সংকট হচ্ছে যে মানে আপনি যদি এই ফ্রেমওয়ার্কের রাজনীতিটা করেন যে আসলে পুঁজিবাদকে সমূলে উপড়ে ফেলার আগ পর্যন্ত আসলে কোনো সমাধান নাই, তাহলে পুঁজিবাদকে সমূলে উপড়ানোর আগ পর্যন্ত তো আপনার সাথে আমার কোনো লেনাদেনা নেই, কোনো ডিলিংই নাই। যে তাহলে আপনি উৎখাত করেন, যদি আপনি বুঝেন যে উৎখাত করার সময় হয়ে গেছে এবং আমি আসলেই হয়ে যাবে কাজটা, তাহলে আমাকে ডাক দিয়েন, আমি আপনি মিলে উৎখাত করবো, তারপরের কথা তারপর। কিন্তু তারপরের কথা তারপর বললে এই মুহূর্তে কি? তাহলে আমি যদি ভোটে জিতি কথার কথা, তাহলে আমি কি দিব? আমি তো ভোটে জিতলে তো আমাকে কেউ এই ম্যান্ডেট দিবে না যে আমি পুঁজিবাদ উৎখাত করে ফেলতে পারবো। তাহলে ভোটে জিতলে আমাকে এই ম্যান্ডেট দিবে যে আপনি কর বাড়াইতে পারবেন, আপনি ওয়েলফেয়ার স্কিম দিতে পারবেন। সো সেগুলাকে নিয়ে হচ্ছে যে সেগুলার যে কাজগুলি করা, সেই কাজগুলি সিরিয়াসলি করার জন্য আসলে আমাদের একটা ইলেকটোরাল ফ্রেমওয়ার্ক দরকার, যার মধ্যে দিয়ে যদি আসলে আমরা যথেষ্ট পরিমাণ বড় একটা ব্যান্ডউইথ তৈরি করতে পারি, তাহলে সেটার দ্বারা আসলে বিপ্লবী রাজনীতিও শেষ বিচারে লাভবান হবে। তবে ওই যে ঘুরে ফিরে একটাই কথা, যে এইটার যে প্রায়োগিক বাস্তবতা আছে, আমার সুন্দর বইয়ের তত্ত্বের যে প্রায়োগিক বাস্তবতা আছে, এইটা জনগণকে দেখাইতে দেখাইতে যাইতে হবে। সেইটা হইতে পারে, সেটা আপনার লাগবে না আপনার এমপি হওয়া, আপনি একটা কমিশনার হন। আমাদের তো বামপন্থীদের মধ্যে অনেক লোকাল গভর্নমেন্ট লেভেলে অনেক লোকজন ছিল, আপনি একটা কমিশনার হন না, আপনি মোহাম্মদপুরে বা আপনার ঢাকা শহরের কোনো একটা জায়গায় একটা ছোট রোলে কিছু একটা হন, হওয়ার মধ্য দিয়ে আপনি দেখান যে হচ্ছে আপনি মানে এই ছোট জায়গাটুকু পেয়ে আপনি কি পরিবর্তনটা করতে পারছেন। সেটা যখন 10টা লোক দেখে তখন 10টা লোক আরও উৎসাহিত হয়। ধরেন বাংলাদেশে এই মুহূর্তে একটা লোক যাকে কিন্তু ঠিক সেই অর্থে বামপন্থী হিসেবে মানুষ চিনে না, মিজানুর রহমান। কিন্তু মিজানুর রহমানের বিষয়ে কিন্তু আমরা আসলেই আশাবাদী যে উনি যদি এই ইলেকশনে নাও জিতে, যদি বাংলাদেশে 2-3টা ইলেকশন, মানে জুরাইনের মিজানুর রহমানের কথা বলছেন তো, উনার পক্ষে জিতা সম্ভব। কেন? কারণ উনার তাত্ত্বিক জায়গা উনার কাছে, কিন্তু উনি যখন মানুষের কাছে মানুষ তাকে চিনছে কিভাবে? ওয়াসা মিজান। তার মানে
তার যেই বোঝাপড়াটা যে এখানে গভর্নমেন্টের করাপশন এবং গভর্নমেন্ট কীভাবে ব্যবসায়িক সংগঠনগুলির কাছে মানে আপনার পরাজিত হয়ে এই করাপশনটা করে, এটা তার তাত্ত্বিক বোঝাপড়া। কিন্তু তার অ্যাকশানে মানুষ কি দেখতেছে ওয়াসা ঘেরাও করতেছে। সো যখন আমার রাজনীতিটা আমি মানুষের মানে বাস্তব জীবনের সাথে একদম রিলেট করে দিতে পারবো যে ভাই ওকে আমি কেন চিনি যে ও বাসা ভাড়া কমাইতে চায়, ওকে আমি কেমন চিনি ও হচ্ছে সারাক্ষণ পরিষ্কার পানি করে। না মানে সেটা আপনারা পাচ্ছেন কিনা সেটাই আমি সেটা তো দীর্ঘদিন আসলে আমাদের নানান রকম ব্যর্থতা ছিল এবং সেই পারার এইটা আমরা নতুনভাবে পারতে চাই, এইটাও কিন্তু এনপিএ তৈরির একটা উদ্দেশ্য। সেটা আমরা আমাদের মতো করে পারছি, আমাদের একটা বোঝাপড়ার ক্রাইসিস তৈরি হয়েছে মাঝখানে 20-25 বছর, সেটা দীর্ঘদিন হয় নাই। এখন আমাদের নতুন বিশ্বের আলোকে নতুন বোঝাপড়া নিয়ে পুরানো যেই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক সেই ফ্রেমওয়ার্ক ধরে রেখেই আসলে একটা পরিবর্তনের দিকে, একটা প্রায়োগিক পরিবর্তনের দিকে যাইতে হবে। মেঘমালা বসু, অনেক আলাপ করলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কথাচুলোকে আসার জন্য। নিশ্চয়ই আপনাকে আবার পাবো কথাচুলোকে আরও বিস্তারিত আলাপ করতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের সভাপতি মেঘমাল্লার বসুর সাথে। তিনি আগামী রাজনীতি, আগামী নির্বাচন এবং বামপন্থী রাজনীতির নানান রকম সমীকরণ নিয়ে কথা বলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কথাচুলো দেখার জন্য।